লাইভ এনিওয়ে? হ্যাঁ দিয়েছি, সেটিং ফর ফেসবুক লাইভ। ওকে, স্যার হচ্ছে এখন আপনি ওই ফেসবুকে আসলেই সবাই আপনাকে দেখতে পারবে। এখন কি অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি আপনাকে মেসেঞ্জারে লিংকটা দিতে পারি, অথবা হচ্ছে স্যার আপনি আপনার ল্যাপটপে আমাকে যেভাবে দেখতেছি সেটাকে আমি কি জুমে থাকবো নাকি আমি ফেসবুক লাইভে যেভাবে দেখতেছি সেটা দেখবো? আপনি ওই ফেসবুক লাইভে চলে গেলে, ফেসবুকে চলে গেলে স্যার হচ্ছে আপনি দেখতে পারবেন যে ফেসবুকে তো চলে গেছে, কিন্তু ফেসবুকে তো আমি দেখতেছি আমার টাইমলাইন দেখাচ্ছে। স্যার ওই অ্যাক্সিস মেডিকেল স্কুলে ওইখানে গেলেই স্যার হচ্ছে ও দেখবেন আচ্ছা, যে অ্যাক্সেস মেডিকেল স্কুলে যেতে হবে না? অ্যাপ্রুভ ইওর পোস্ট। ও না, এই মাত্র পোস্ট অ্যাপ্রুভ হলো এখন, বুঝতে পারছি। জি স্যার। এই দেখা যাচ্ছে আমাকে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে কি আমি ওখানে কি ক্লিক দিতে হবে একটা, ওই যে যেখানে অন আছে সেখানে ক্লিক করতে হবে আমাকে? না স্যার, কিছু করতে হবে না স্যার। আপনি স্টিল হয়ে আছে সেই জন্য বলছি। আলামিন, স্যার আপনি কমেন্ট গুলো কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যালো আলামিন, তাহলে সরি সমস্যা নেই স্যার। ওই এখন আপনি স্যার লাইভে চলে আসছেন, মানে সবাই আপনাকে দেখছে এখন। আমার এখানে তো আমি দেখতে পাচ্ছি স্টিল ছবি, আমি কমেন্ট দেখতেছি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, মানে আপনি স্যার হচ্ছে লাইভে চলে আসছেন, সবাই আপনাকে সালাম দিচ্ছে, যারা যারা আপনার ক্লাস করতে আগ্রহী। স্যার আপনি লাইভে চলে আসছেন, আপনি ক্লাস শুরু করে দিন। ক্লাস শুরু করব, কিন্তু এখানে তো স্টিল হয়ে আছে সেই জন্য বলছি। ওই জুমটাতে, এই আপনার ফেসবুকটাতে মুভ করতেছে আসলে। হ্যাঁ মুভ করতেছে ও স্যার। ও এই মাত্র না, এতক্ষণ আমার দিক থেকে দেখা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। আমি কি কথা শুরু করব? জি স্যার, শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, 7:30 বাজুক। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের এই যে ভার্চুয়াল ক্লাস, সেই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার এই কিছুক্ষণের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি একটু এই ব্যাপারে বলতে চাই যে আসলে প্রথমে আমি আপনাদের সবার কাছে একটু দোয়া চাইবো যে আমাদের ফার্মাকোলজির শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক AKM নুরুল আনোয়ার স্যার কোভিড-19 আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
আমরা আসলে বাংলাদেশের ফার্মাকোলজির সকল শিক্ষক আসলে আমরা বিভিন্ন সময়ে স্যারের কাছ থেকে বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছি। স্যারের এই কোভিড বিপদের সময় সবার কাছে দোয়া চাইছি। একই সাথে স্মরণ করছি যে বিভিন্ন চিকিৎসক, প্রায় অর্ধশতাধিক চিকিৎসক যারা ইতিমধ্যে কোভিড শহীদ হিসেবে আমরা যাদেরকে আমরা বলছি যে আপনারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, যারা নাকি এখন এই মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন হাসপাতালে কোভিড লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে স্যালুট। যাদেরকে সবাই ফ্রন্টলাইনার বলছেন, ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মী সবাইকে। এই কোভিড-19 অনেকেই অনেক নিকটজনকে হারিয়েছেন, তাদের সবার প্রতি সহমর্মিত। আজকে যখন যে টাইটেলটির কথা বলছি, ফার্মাকোলজি ফর ফিউচার ফিজিশিয়ান, ফিউচার ফিজিশিয়ান এই কথাটি বোঝার ক্ষেত্রে যদি প্রশ্নটা 2019 সালে আলোচনা করতাম তাহলে যেভাবে আলোচনা হতো, 2020 সালের আলোচনা একেবারেই আলাদা। ভবিষ্যতের ডাক্তারের ধারণা 2019 ভবিষ্যতের ডাক্তার বলতে আমরা ভাবি এই যে এই কোভিড চলাকালীন সময়ে, আমি দুঃখিত আসলে এই শব্দ কানে শোনা যাচ্ছে, আমি জানি না রিয়াদ এটা থেকে কি কোনোভাবে মুক্তি পাওয়া যাবে? আমি কথা বলতে থাকা অবস্থায় কানে এসে শব্দ শুনি। স্যার আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে হেডফোন ছাড়াই কথা বলেন, কোনো সমস্যা নেই স্যার। স্যার আরেকটা কাজ করতে পারেন, আপনি তো ওই যে আপনার কম্পিউটারে সাউন্ডটা একটু কমিয়ে দিলেন, তাহলে হচ্ছে স্যার এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিয়ে দিলেন, কিন্তু একই তো কথা, এখন কি শোনা যাচ্ছে? ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আপনি স্যার ওই ল্যাপটপের মানে স্যার, হ্যাঁ এখন স্যার শোনা যাচ্ছে স্যার, ইজিলি শোনা যাচ্ছে স্যার। ওই দুইটা জিনিস হচ্ছে, তো একটা হচ্ছে স্যার আপনি জুম দিয়ে আসছেন, আবার ফেসবুকও দেখা যাচ্ছে, তো দুইটার সাউন্ড একসাথে আসছে। বুঝতে পারছি, আমি এটা মিউট করে নিই আমার ফোনটা, তাহলেই তো অসুবিধা নেই। বুঝতে পারছি এখন। ওকে, দুঃখিত, আমি আবার মাঝখানে আসলে আমি শব্দ নিজের কথা কিছুক্ষণ পরপর শোনার জন্য বলা বন্ধ রেখেছিলাম। যে কথাটি বলছিলাম যে ভবিষ্যৎ এই ধারণাটি 2019 থেকে 2020 এসে অনেক ভীষণভাবে পাল্টে গেল। ভবিষ্যতে ডাক্তার বলতে 2019 যে ধারণা, সেখানে আমরা একজন ডাক্তারকে যেভাবে কল্পনা করতাম, ভাবতাম, আজকে এই 2019 ডিসেম্বর থেকে এই গত 6 মাস সময়ে পৃথিবীতে আসলে চিকিৎসকদের সম্পর্কে ধারণাটাই পাল্টে যাচ্ছে। এই গত 5-6 মাসে মহামারীর সময় পৃথিবীর মানুষ যা খুঁজেছে সেটা প্রধানত কাদের খুঁজেছে? খুঁজেছে বিজ্ঞানীদের, খুঁজেছে চিকিৎসককে, নার্সকে, খুঁজেছে হাসপাতাল, খুঁজেছে ওষুধ, খুঁজেছে ভ্যাকসিন। এবং এই খুঁজতে গিয়ে মানুষ রিয়েলাইজ করেছে আসলে যে গত 50-60 বছর যাবৎ বিরাট ধরনের ভুলই না করেছে মানব জাতি পৃথিবীর বিভিন্ন গ্রহ নক্ষত্রে যাওয়ার চেষ্টা করেছে, সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করেছে, মারণাস্ত্র বানিয়েছে, সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব মাপার জন্য মিলিমিটারের অ্যাকুরেসি বাড়িয়েছে, অথচ চিকিৎসা বিজ্ঞান মানব দেহ সম্পর্কে জানার ক্ষেত্রে তেমন কোনো এফোর্টই তারা দেননি দীর্ঘদিন। এবং এর ফলে চিকিৎসা বিজ্ঞান
বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো চাইতে অনেক অনেক পেছনে পড়ে গেছে, এবং এই কথাটি একেবারেই দৃশ্যমান হয়েছে এই মহামারী চলার সময়। এবং এই কম জানার কারণে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই আমরা ভাইরাসটির সম্পর্কে কম জানি, আমরা দেখতে পাই আমরা ভাইরাসের জন্য ওষুধ এবং ভ্যাকসিন সম্পর্কে কম জানি, আমরা এর ব্যবস্থাপনা সম্পর্কে কম জানি, এবং এই কম জানা, সব বিষয়ে কম জানা মিলিয়ে মহামারী শুধুমাত্র কোভিডেরই হয়নি। এই কম জানা বা অজ্ঞানতার কারণে কোভিডের পাশাপাশি মহামারী হয়েছে তথ্যে, এবং কোভিড এবং তথ্যের মহামারীর পাশাপাশি মহামারী ঘটেছে ওষুধে। এবং এর প্রধান কারণ আমরা যেভাবে ওষুধ বিজ্ঞান করেছি, চিকিৎসকরা যেভাবে ওষুধ বিজ্ঞান করেছে, চিকিৎসকদের এই ওষুধ বিজ্ঞানের জ্ঞান তাদের আসলে ওষুধ যাচাই বাছাই করার কোনো দক্ষতাই দেয়নি। এবং এই যাচাই বাছাই দক্ষতার অভাব আসলে চিকিৎসকদেরকে গুগলের মতন মহামারী, গুগলের মতন সার্চ ইঞ্জিনের কাছে চিকিৎসকদেরকে অসম্মানিত করেছে। আসলে আমরা কেন এরকম বলি? আমরা বর্তমানে ওষুধ সম্পর্কে যা জানি তার একটা উদাহরণ বলি, যে ওষুধটা কত কম জানি আমরা। একটা হচ্ছে, আমরা খুব সোজা একটা উদাহরণ, আজকে আমরা যতজন একসাথে যদি আমরা 200 মানুষ থাকি, 200 জন মানুষই দেখা যায় আমরা যখন অসুস্থ হই তখন আমরা ধরি যে কোনো একটা এক্সট্রা আমরা যখন গ্রহণ করি সবাই হয়তো 500 মিলিগ্রাম গ্রহণ, কিন্তু এই 200 জন আর কোন জিনিস, না তাদের চশমা, না তাদের স্যান্ডেল, না তাদের গায়ের জামা, কোনোটাই এক সাইজের হয়। অথচ ওষুধ বিজ্ঞান এরকম একটি জেনারেলাইজেশন করে রেখেছে দীর্ঘদিন ধরে, এবং এটাকে প্রশ্নবুদ্ধ করে। দুর্ভাগ্য হচ্ছে একজন চিকিৎসকের মগজে, আমি শুধুমাত্র এই ব্যাপারে বলবো পেডিয়াট্রিশিয়ানদেরকে আলাদাভাবে আমরা উল্লেখ করতে চাই, যে দেখা যায় শিশু বিশেষজ্ঞ বা ওই শাখাটি ওষুধকে আসলে একজন রোগীর প্রয়োজন অনুযায়ী, রোগীর শরীরের মাপ, ওজন এবং অন্যান্য প্যারামিটারকে অ্যাকোমোডেট করে ওষুধকে হিসেব করার একটা ব্যবস্থা করেছিল। এছাড়া ওষুধ বিজ্ঞান সাধারণভাবে বা চিকিৎসা বিজ্ঞান আরো সাধারণভাবে তেমন অগ্রগতি এই বিষয়টাতে হয়নি। এই ব্যাপারটা একটা খুবই জটিল একটা ব্যাপার ছিল না আসলে। আমরা যদি আমাদের গায়ের জামা দেখি আমরা দেখতে পাই যে এখানে 4টা বা 5টা সাইজ আছে, অথচ যে কোনো একটি কমন ওষুধ 2টো সাইজে পাওয়া যায়, 2টো পরিমাণে পাওয়া যায়। এবং এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ব্যাপারটি জানা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের প্রেসিশন মেডিসিন, যে আসলে কাপড়টা যেরকম একজনকে টেইলর মেডিং করা হয়, তার মাপ মতো কাটা হয়, ওষুধটাকে আসলে তার মাপ অনুযায়ী কাটার একটা হিসাব নিকাশ জানা দরকার। এবং এটা জানার জন্য যেভাবে ফার্মাকোলজি পাওয়া দরকার, যেমন আমাদের লিভারের কাজ সম্পর্কে যেভাবে জানা দরকার, যে লিভার আসলে আমরা কি পড়ি, আমরা কতগুলো শব্দ শিখি, এই জার্গন শিখার অভ্যাসটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম, আমরা যদি আসলে জানতে পারতাম যে কিডনি যে ওষুধ এক্সট্রিট করে, আমরা সেখানে শুধুমাত্র এক্সট্রিশনের প্রসেস গুলো শিখি, অথচ আমরা যদি বুঝতে পারতাম যে কিডনির কতবার ফাংশন থাকলে কতটুকু ওষুধ কতক্ষণ এক্সক্রিট করে, লিভার কিভাবে মেটাবলাইজ করে এবং কতক্ষণ সময় লাগে সেই কাজটা করতে, এবং কত ভাগ আসলে লিভার দিয়ে হয়, কত ভাগ কিডনি দিয়ে হয়, এই জানাগুলো আসলে যত স্পষ্ট হয়ে যাবে ততই আসলে আমরা ওষুধ নির্বাচন এবং তার ডোজ নির্ধারণের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হয়ে উঠতাম। আমরা কিন্তু আর কোনো জিনিস এরকম ঢালাভাবে করি না, আমরা প্রতিটা কাজই কিন্তু আসলে এর চেয়ে 2019-20 সালের দিকে এসে এর চেয়ে অনেক অ্যাকুরেটলি কাজগুলো করি, কিন্তু ওষুধের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বেশ দায় সারা। আপনারা ভাবতে পারেন যে কোনো ওষুধের ডোজের পরিমাণগুলো 5, 10, 50, 100, 200, 500, অথচ মানুষের সাইজ, সেটা হাইট হোক, সেটা ওয়েট হোক, অথবা তার বিভিন্ন অর্গান গুলো ফাংশন হোক, কোনোটাই কি এরকম রাউন্ড ফিগার? মোটেই না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা একটু ব্যাপারটাকেই অনবোর্ড করে আমরা কখনো বলিনি যে আসলে ওষুধকে এইভাবে শুধুমাত্র একসাথে বানানোর সুবিধার জন্য, শুধুমাত্র একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ বানানো যাবে সেজন্য একটি নির্দিষ্ট মাপের বানানো, এটা একটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ব্যাপার। এবং এতে মানুষের যে নিজস্বতা এবং বৈশিষ্ট্য, যেটা সবচেয়ে বেশি দরকার চিকিৎসা বিজ্ঞানে, সেটা একেবারেই বাতিল হয়ে যায়। অথচ এটা থেকে ওভারকাম করা খুবই সহজ। আমরা যদি ভাবি বর্তমানের এই যুগে, আপনারা দেখবেন এখন অলরেডি শুরু হয়েছে বিভিন্ন বিজ্ঞানের শাখায়, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানেও বিভিন্ন ম্যাট্রিক্স, বিভিন্ন জিনিসকে মিলিয়ে, যে এটার যদি 0.6, এটার 0.8 এবং এটাকে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে যেটা হবে সেটা হবে তার ডোজ। এইভাবে আমরা আসলে ওষুধ বিজ্ঞানের মৌলিক ব্যাপারটার ক্ষেত্রেই দীর্ঘদিন যাবত অনেকগুলো ভুল করার কারণে আমরা পৃথিবীব্যাপী যে চিকিৎসক তৈরি হয়েছে, আপনারা ওষুধ বিজ্ঞানের শুধু এটা বাংলাদেশের কথা না, আসলে পৃথিবীর ওষুধ বিজ্ঞানের সকল বই খুললেও আমরা এই দুর্বলতা থেকে মুক্তি পাই না। আমরা দেখতে পাই সকল বইতেই আসলে এই যে ডোজ সম্পর্কিত কমন দুর্বলতা,
এটার কারণ কি? কারণ হচ্ছে ওষুধ উৎপাদকদের যে প্রভাব ছিল, তাদের শিল্পে উৎপাদন করা সহজ হওয়ার জন্য তারা এটাকে কখনোই প্রশ্নবিদ্ধ করতে দেয়। এবার দেখি আরেকটা ব্যাপার, ওষুধের সবসময় ওষুধকে আমরা মনে করি এটা একটা ফর এভরি ইল দেয়ার ইজ এ পিল, এরকম একটা ধারণা শত শত বছর যা চলে আসছে, এবং এই চলতে চলতে কয়েকশো বছরের মধ্যে এই ধারণাটি আমাদের মগজে একদম স্থায়ী হয়ে উঠেছে। অথচ ওষুধ এখন পর্যন্ত কখনোই কোনোদিন ঝুঁকি ছাড়া ওষুধ তৈরি হয়নি। কিন্তু আমরা কিভাবে আমরা শিখি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, তার ক্লাসিফিকেশন কি কি হয়, এবং যে কোনো ওষুধের ক্ষেত্রে আমরা এটার কি কি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হয় সেগুলো পড়ার চেষ্টা করি। এটা একটা আমাদেরকে ভুল দিকে নিয়ে যায়। এর ফলে আমাদের ধারণা হয় যে ধরি আমরা একটা এক্স ড্রাগ, সেটা যদি তিনটা ধরি আমরা, তার যদি স্টিভেন জনসন সিনড্রোম করে, আর ওয়াই ড্রাগ ধরলাম কার্ডিয়াক ডিসরিথমিয়া করে, এই দুটো ঝুঁকিকে তুলনা করার জন্য আসলে যে এক্সপার্টিস বা স্কিল দরকার, বা আদৌ কি এটা আপেলের সঙ্গে কলার তুলনা হয়ে যায় কিনা, এই কথাটা কিন্তু আমাদেরকে কখনো বুঝতে শেখানো হয়নি। এর ফলে ওষুধের ঝুঁকি যাচাই করার সামর্থ্য পৃথিবীব্যাপী চিকিৎসকদের হয়নি। ওষুধ বিজ্ঞান চিকিৎসকদেরকে এই ঝুঁকি যাচাই করার সামর্থ্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে আসলে এটা ঝুঁকি যাচাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব জরুরি। একটা অ্যাডভার্স ইফেক্ট লেখা আছে তালিকার মধ্যে, কিন্তু সেই অ্যাডভার্স ইফেক্টটি কতজন মানুষের মধ্যে ঘটে, কতজনকে দিলে পরে একটি ঘটনাটি ঘটে, এই শব্দগুলো যদি আমরা না জানি, একইভাবে একটি ওষুধ কতজনকে দিলে উপকারটি কতজনের মধ্যে পাওয়া যায়, এই দুটো শব্দ খুবই, আমি কোনো জার্গন মানে শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু তারপরও যে কতজনকে দিলে, নাম্বার নিডেড টু ট্রিট টু গেট দ্য বেনিফিট, নাম্বার নিডেড টু ট্রিট টু প্রডিউস দ্য হার্ম, এই দুটো বিষয় যদি না জানা যায় তাহলে কিন্তু কখনো একটি ওষুধকে তার উপকারের বিপরীতে ঝুঁকি যাচাই করা সম্ভব না। অথচ আমরা দেখি ফার্মাকোলজি পুরো বই খুঁজলে এই শব্দ বা এই কাঠামোগুলো সম্পর্কে তেমন আলোকপাত করা হয় না। এর ফলে হয়েছে কি, চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসকেরা ওনারা শুধু মনে করেছেন যে এই ওষুধটি সম্ভবত তালিকায় লিখিত যে অ্যাডভার্স ইফেক্ট সেগুলো মনে করে, তার বাইরে বোধহয় আর কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই। কিন্তু আমরা এই কথাটাও ব্যর্থ হয়েছি বুঝাতে যে পৃথিবীতে তালিকাবদ্ধ যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে তার বাইরে আপনারা যখন আজকের এই ক্লাসের শেষে যদি শুধুমাত্র আপনারা উপসালার যে কোলাবোরেশনের জন্য যে উপসালা মনিটরিং সেন্টারটা আছে, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন WHO কোলাবোরেশন সেন্টার, সেখানে যদি যান, আপনারা শুধু উপসালায় গিয়ে সেখানে দেখবেন যে একটি ভিজি বেস একটি জায়গা আছে, ভিজি অ্যাক্সেস, ভিজি অ্যাক্সেসে ক্লিক করে আপনারা যে কোনো একটা ওষুধের নাম টাইপ করবেন এবং তারপর ক্লিক করে সার্চ করলে দেখবেন সেই ওষুধটি পৃথিবীব্যাপী কত অ্যাডভার্স ইফেক্ট করেছে, সেগুলো পৃথিবীর বিভিন্ন সিস্টেমে, এবং সেগুলোর সংখ্যা, প্রতিটি সংখ্যা পর্যন্ত, রিপোর্টেড ইভেন্ট গুলোর সংখ্যা পর্যন্ত উল্লেখ করা আছে। অথচ দুর্ভাগ্য হচ্ছে আমরা যদি আজকে সবচেয়ে কমন যে ড্রাগ, যেগুলো সম্পর্কে আমাদের ধারণা যে মাত্র 2-3টা অ্যাডভার্স ইফেক্ট আমরা জানি বা 4টা অ্যাডভার্স ইফেক্ট জানি, আপনারা যদি আজকে একটু ক্লাস শেষ হওয়ার পর কখনো ভিজি অ্যাক্সেসে ক্লিক করেন, দেখবেন যে হাজার হাজার অ্যাডভার্স ইফেক্ট পৃথিবীতে রিপোর্টেড হয়েছে। প্রায় খুব কম সিস্টেম আছে যে সিস্টেমে সেই ড্রাগটা আসলে অ্যাডভার্স ইফেক্ট করে না। তাহলে এই ধারণাগুলোর সঙ্গে আমরা যদি পরিচিত না করাই, তাহলে চিকিৎসকরা আসলে ঝুঁকির ধারণাটা স্পষ্ট হয় না, এবং সেটাই ঘটেছে আসলে। কিন্তু ভবিষ্যতে এই কোভিড আমাদেরকে শিখাচ্ছে যে হিসেব নিকাশ করতে পারতে হবে। কোভিড এর কারণে আমাদেরকে শিখতে হবে। আমরা দেখেছি একটি ওষুধ এসেছিল বা এখনো যুক্ত পৃথিবীতে অনুমোদন আছে, আমাদের দেশে এসছে, সেটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন। এটার উপকার বলা হয়েছে কি, যে যদি একটি আর্মে, খেয়াল করবেন ওরা এভাবে বলেছে যে যারা স্ট্যান্ডার্ড অফ কেয়ার পাচ্ছে তারা 15 দিন হাসপাতালে থাকে, আর যারা এই ওষুধটি পায় তারা 11 দিন থাকে। এটা এমন কি উপকার? আমাদের সাধারণ চিন্তা ভাবনা তেমন কোনো উপকারী না, কিন্তু এরকম একটি উপকারের জন্য একটি ওষুধকে পৃথিবীতে আসতে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণটা ভাবা হচ্ছে 4 দিন হাসপাতালে থাকার খরচ ভার্সাস ওই ওষুধের খরচ। তাদের কাছে আসলে ইকোনমিক এই কনসিডারেশনটা ছিল প্রধান, এবং তারা এখান থেকে আরেকটি জিনিস ধারণা করার চেষ্টা করেছে যে যদি হাসপাতালে থাকার সময় কমে তাহলে নিশ্চয়ই ডিজিজ প্রসেসের উপরে হয়তো কোনো ইফেক্ট করে। তাহলে এত ভাষা একটি প্রমাণ দিয়ে একটি ওষুধকে কিন্তু পৃথিবীব্যাপী অধিকাংশ দেশে অনুমোদন হয়েছে। অনুমোদন মানে আমরা বলছি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে, কিন্তু সেটার মূল বিবেচনা হচ্ছে ইকোনমিক্স। এখন আমরা যদি ফার্মাকোলজি পড়ি, ফার্মাকোলজির কোন বইতে কি কখনো কস্ট, প্রাইস, ইকোনমিক্স এই শব্দগুলোর উল্লেখ আছে? আমরা দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করি সেটির উল্লেখ নেই। তাহলে কি মনে হয়, যখন আমরা ফার্মাকোলজি বই খুলে ওষুধ সম্পর্কে পড়তে থাকি, পড়তে পড়তে আমাদের মনে হয় যে আসলে বোধহয় ওষুধটা বোধহয় আকাশ থেকে পড়ে। ওষুধটা যে একটি মূল্যের বিনিময়ে কিনতে হয়
এবং সেই একটি রোগের জন্য ধরলাম 3টি ড্রাগ আছে, এ বি সি, হাইপারটেনশনের জন্য একই রকম 3টি ওষুধের মধ্যে তাদের কার্যকারিতা এবং ঝুঁকি প্রায় সমান। সেরকম ক্ষেত্রে এই এ বি সি এর মধ্যে ইকোনমিক তুলনাটা করতে পারার জন্য যে জ্ঞানটা থাকা দরকার সেটা আমাদের ফার্মাকোলজিতে আমরা আলাপ পারি। অথচ যদি এই আলোচনাটা না করি তাহলে পরে আসলে একজন চিকিৎসকের কি ওষুধ সম্পর্কে ধারণাটা গড়ে উঠবে কার কাছ থেকে? আমরা পরবর্তীতে বলি চিকিৎসক আসলে এই সম্পর্কে ধারণা পায় ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে। সেটা কি তার অপরাধ? সেটা তার মোটেই অপরাধ না, এই কারণে যে তাকে তো আসলে মূল্য সম্পর্কে ধারণাটাই আমরা দিই। এটি যে একটি মূল্য দিয়ে কিনতে হবে এবং সেই মূল্যের সঙ্গে যে তুলনা করা শিখতে হবে, সেগুলো আমরা কখনোই ফার্মাকোলজি ক্লাসরুমে আলাপ করি। আর আলাপ না করার কারণে একজন চিকিৎসক তার সাধারণ জ্ঞান দিয়ে ওনার অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে যেভাবে উনি জ্ঞান প্রয়োগ করেন সেইভাবে ওষুধ সম্পর্কে জ্ঞানটা প্রয়োগ করেন। কিন্তু অন্যান্য পণ্যের সঙ্গে ওষুধের একটা বিরাট ফারাক আছে। মনে রাখা দরকার অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি ঘটে। ধরি একটি সাবান অথবা একটি গাড়ি, একজন মানুষ যান, তিনি ওনার পছন্দ এবং সামর্থ্যকে অনুযায়ী উনি পছন্দ করেন, ওনার সামর্থ্যের এগেইনস্টে তুলনা করেন। যদি একটি সাবান 130 টাকার হয়, ওনার সামর্থ্য শুধু 30 টাকার, উনি 30 টাকার মধ্য দিয়ে সাবান কিনে চলে আসেন। আবার একটি গাড়ি 1 কোটি টাকা, আরেকটি গাড়ি 20 লক্ষ টাকা, যিনি পারবেন তিনি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেন প্রায় কাছাকাছি রকম সুবিধার জন্য। অতএব এই সমস্ত ক্ষেত্রে যেই বিবেচনাগুলো মানুষের কাজ করে, ওষুধের ক্ষেত্রে সেই বিবেচনাগুলো প্রযোজ্য নয়। কারণ এখানে যিনি পছন্দ করেন তিনি মূল্য পরিশোধ করেন না, আর যিনি মূল্য পরিশোধ করেন তিনি পছন্দ করেন না। অতএব এক্ষেত্রে একজন চিকিৎসক যিনি পছন্দ করছেন তিনি ওনাকে আসলে নিজেকে একজন ক্রেতার ভূমিকায় প্লেস করতে পারা এবং এটার জন্য ক্রেতার ভূমিকায় যে কি কি বিবেচনা করতে হবে সেগুলো শেখা, সেটা কিন্তু আমরা আসলে ফার্মাকোলজি ক্লাসরুমে তেমন ভাবে আমরা করে উঠতে পারি না। এবং তার ফলে আসলে অর্থ, ফান্ডিং, রিসার্চের ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন রকম অনুষ্ঠানাদির ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ থাকি। এবং অজ্ঞ থাকি বলেই আমরা একেবারে নিরীহভাবে, আপনারা খেয়াল করবেন এই যে এখন চলছে বিরাট একটা ওয়েবিনারের যুগ, অনলাইন ক্লাস এবং ওয়েবিনার, আমি যে ক্লাসটি নিচ্ছি সেটিও। এবং আমি খেয়াল করবেন আমি অনেকদের জিজ্ঞেস করেছি যে যেখানে কোনো স্পন্সর আছে কিনা। একটি নিরীহ অনলাইন ক্লাস অথবা একটি ওয়েবিনার আপনারা খেয়াল করবেন সেগুলোর কোরাতে একজন সায়েন্টিফিক পার্টনার অথবা একজন স্পন্সর আছে। তাহলে এই যে খরচটি, এটা তো এখানে অল্প খরচ, কিন্তু এই খরচটি আসলে কে পরিশোধ করে? আমরা কি কখনো ভাবি যে ওষুধের এই দামটি কে চূড়ান্ত ভাবে বিবেচনায় পরিশোধ করবে? এটা আমরা কখনোই ভাবতে শিখিনি, কারণ আমাদেরকে কখনোই বলা হয়নি যে ওষুধের দাম বলে কিছু নেই। ওষুধের দাম একটি বায়বীয় ব্যাপার, আসলে এটা উৎপাদন খরচের সঙ্গে সমানভাবে সম্পর্কিত নয়। এটি উৎপাদন খরচের সঙ্গে ওটি যেই রোগীদের হয়, আসলে সেই রোগীদের কেমন আর্থিক সামর্থ্য সেটার উপর নির্ভর করে এটার একটি মূল্য নির্ধারিত হয়। এবং সেই মূল্য নির্ধারণে এই যে প্রমোশনাল এক্সপেন্ডিচার সেটা এসে ওটার সঙ্গে যুক্ত হয়। কিন্তু আমরা কখনোই এই কথাগুলো ক্লাসরুমে আলাপ করি না। আর আলাপ করি না দেখে একজন মানুষ একজন চিকিৎসক হয়ে ওঠার পর অজ্ঞাত সারেই আসলে প্রভাবিত হতে আরম্ভ করে এবং এটাকে একটি নিরীহ নিষ্পাপ প্রভাব মনে হয়। আমরা যখন ক্লাসরুমে যাই, ক্লাস চিন্তা করেন 12 ক্লাস পর্যন্ত যখন আপনারা থাকেন ক্লাসরুমে, 12 ক্লাস পর্যন্ত যখন আপনার পিতামাতার তত্ত্বাবধানে স্কুল কলেজে যান, তখন কি আপনারা কোনো অপরিচিত মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন? নিশ্চয়ই না। এমনকি আমরা আমাদের মামা খালাদের কাছ থেকে কিছু গ্রহণের আগেও বাবা মায়ের অনুমোদনের জন্য তাকাই। অথচ যখন মেডিকেল কলেজে ভর্তি হই তারপর আমরা সহজেই কলম খাতার মতন একেবারেই কম দামি কতগুলো সাধারণ জিনিস অন্য মানুষের কাছ থেকে গ্রহণ করি। আমরা আমাদের কোনো এক সময় একবেলা লাঞ্চের জন্য কারোর পয়সায় লাঞ্চ খাই। এই কাজটি কিন্তু আমরা 12 ক্লাস পর্যন্ত বাবা মার তত্ত্বাবধানে থাকা অবস্থায় কখনই করি। আমাদেরকে পুরোপুরি লেখাপড়ার সকল বই কেনার থেকে আরম্ভ করে যাবতীয় খরচ যে বাবা মা দিতে পারেন, তারা কি আসলে ওই খাতা কলম অথবা ওই একবেলা লাঞ্চের খরচ দিতে পারেন না? নিশ্চয়ই পারে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা নিজের অজ্ঞাতসারে এটা গ্রহণ করার মধ্য দিয়ে আসলে আমরা এক ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়ি। এটাকে বলে নর্ম অফ রেসিপ্রসিটি। মানুষ নিজের অজান্তেই যার কাছ থেকে কিছু গ্রহণ করে তার মধ্যে এটা একটা পরিশোধ করার একটা প্রবণতা হয়। আর যারা এটা প্রদান করে, যারা আপনাকে লাঞ্চ খাওয়ায়, যারা আপনাকে ওইভাবে কাগজ কলম দেয় অথবা আপনার বিভিন্ন অনুষ্ঠানে বেড়াতে নিয়ে যায়, সেই খরচটি সে আসলে বহুগুণে বাড়িয়ে ওষুধের উপরে বসিয়ে দেয়। অতএব ওই ওষুধের দাম যখন কেউ পরিশোধ করে তখন তিনি আপনার খাবারের খরচ পরিশোধ করছেন, তিনি আপনার কলমের খরচ, আপনার বেড়ানোর খরচ পরিশোধ করছেন। আপনি যেইভাবে ঋণগ্রস্ত হয়ে পড়লেন সেই মানুষটির কাছে, সেই ঋণ কি কোনোদিন পরিশোধ করার সুযোগ পাবেন? আমরা নিশ্চয়ই পাবেন। সেই অজানা অপরিচিত মানুষের কাছে এইভাবে ঋণগ্রস্ত আমরা যেন না হই, সেজন্যই তো আমাদের
বাবা মা ছোটবেলা থেকে মানুষের অপরিচিত মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করতে নিষেধ করেছিলেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এবারের ওষুধের এই যে কোভিড মহামারী চলা অবস্থায় ওষুধের যে অভাবটা দেখা গেল, ভ্যাকসিনের যে অভাবটা দেখা গেল, সেটার কারণটা কি? প্রধান কারণ হচ্ছে গবেষণার অভাব। কারণ গবেষণা চলছিল না দীর্ঘদিন যাবত। আমি যেটা প্রথমে বললাম, গবেষণা চলছিল অন্যান্য মহাকাশ নিয়ে, গবেষণা চলছিল যুদ্ধাস্ত্র মারণাস্ত্র নিয়ে, ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে খুবই সীমিত আকারে কিছু গবেষণা চলছিল। এই গবেষণা সম্পর্কে এই যে আমাদের চিকিৎসকদের ক্লাসরুমে অথবা চিকিৎসকদের বিভিন্ন লেখাপড়া পরীক্ষায় কোথাও কিন্তু আমরা এগুলো আলাপ করি। আমরা কিন্তু চিকিৎসকদেরকে এটা অ্যাওয়ার করিনি যে আসলে অনেক কম গবেষণা চলছে বিধায় একই ধরনের ওষুধকে ঘুরিয়ে ফিরে আনা হচ্ছে। এবং আপনারা এবার খেয়াল করবেন, এই মহামারী মোকাবেলায় আমরা আসলে এটাকে বলছি রিপারপাসিং। আমাদের পুরনো ওষুধগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, কারণ নতুন ওষুধ আবিষ্কারের জন্য আমাদের যথেষ্ট সময় নেই। তাহলে এই যে ওষুধের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই পৃথিবীতে 42,000 ওষুধ আছে, অথচ আমরা জানি এর অধিকাংশ ওষুধ আসলে একই ওষুধে ঘুরিয়ে ফিরিয়ে এটার কানে কিছু লাগানো হয়েছে, এটার কার্বন 16তে কিছু লাগানো, ওইটা 13তে লাগানো। এটা হয়তো কিডনি দিয়ে বেশি এক্সক্রিশন হয়, এটা লিভার দিয়ে বেশি এক্সক্রিশন হয়, এটা লাংসে বেশি যায়, ওটা প্রস্টেটে বেশি যায়, এটা সিএনএস বেশি ক্রস করে। কিন্তু এটা মূলত এই ড্রাগগুলো প্রায় প্রায় কাছাকাছি। তাহলে এই যে গবেষণা দীর্ঘদিন যাবত অনেক বেশি মানে কম হওয়ার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে যেটা ড্রাইড আপ হয়ে গেছে পাইপলাইন, এই ব্যাপারটি কিন্তু আমরা এই মহামারী আমাদেরকে চিনিয়ে দিয়ে গেল। এবং এই ড্রাইভ হয়ে যাওয়া মহামারী, এই মহামারীতে ড্রাইভ হয়ে যাওয়া পাইপলাইন আমাদেরকে জানিয়ে দিল যে আমরা আসলে এটা বিজ্ঞান মনস্ক ছিলাম না। চিকিৎসা বিজ্ঞান আসলে বিজ্ঞান হয়ে উঠতে পারেনি, কারণ ওষুধ বিজ্ঞান আসলে আপনার চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি হওয়া দরকার ছিল, সেটা কিন্তু কখনোই হয়ে উঠতে পারেনি। কিন্তু কেন পারলো? আমরা যদি ভাবি চিকিৎসা বিজ্ঞানের প্রথমে কি পড়ি আমরা, অ্যানাটমি। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য, কোনো বিশেষ সাবজেক্টকে ছোট বা বড় করার জন্য আমরা ভাবি যে আমরা রেডিয়াস সম্পর্কে জানি, আমরা রেডিয়াল আর্টারি সম্পর্কে জানি, আমরা পালস সম্পর্কে ফিজিওলজিতে পড়ি, আমরা ব্লাড প্রেশার সম্পর্কে পড়ি, আমরা পালসের বিভিন্ন অ্যাবনর্মালিটিস গুলো সম্পর্কে প্যাথোলজিতে পড়ি, আমরা ইন্টারনাল মেডিসিনে যে এই পালস থেকে কি কি রোগ ডায়াগনোস করা যায় এবং সেগুলোর কি চিকিৎসা সেগুলো পড়ি। কিন্তু এই সকল জানা, রেডিয়াসকে চেনা, রেডিয়াল আর্টারিকে চেনা, পালস সম্পর্কে জানা, পালসের অ্যাবনর্মালিটি জানা, অ্যাবনর্মালিটিকে রোগ চিহ্নিত করতে পারা, এই সকল জানা শুধুমাত্র তখনই মিনিংফুল যখন এই সবগুলো জানাকে অ্যাড্রেস করার জন্য আপনি একটি সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন। তাহলে সঠিক ওষুধ নির্বাচনের জন্য এটাই হচ্ছে ওষুধ চিকিৎসা বিজ্ঞানের যাবতীয় জানাজানির মূল উদ্দেশ্য। কিন্তু ওষুধ বিজ্ঞান কি সেই ভূমিকা পালন করতে পারি আমরা? দেখা যায় যে ওষুধ এই যে কেন্দ্রীয় রোল, এই কেন্দ্রীয় রোলটা আসলে ওষুধ যা আছে এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। এখন পর্যন্ত যতদূর দৃষ্টি যায়, এই মহামারী আমাদেরকে চিনেছে, যতদূর দৃষ্টি যায় আমরা এখন পর্যন্ত রোগ সারানোর জন্য ওষুধই চিনি অথবা ভ্যাকসিন বড় জোর। অতএব এই ওষুধ বা ভ্যাকসিন ছাড়া এখন পর্যন্ত রোগ হ্যান্ডেল করার জন্য কিন্তু আমরা আমাদের হাতে তেমন বড় ধরনের কোনো অস্ত্র এখন আমাদের সামনে আসে। এবং এই অস্ত্রটা, এই ওষুধ এবং ভ্যাকসিনের যে অস্ত্র, এই অস্ত্রটি ব্যবহারের ক্ষেত্রে যে দক্ষতা দরকার, এক্ষেত্রে মানুষকে সাহায্য করতে পারতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষকে সাহায্য করতে পারতো। কিন্তু আমরা কি আসলে কখনোই আমরা চেষ্টা করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখানে ব্যবহার করার? আমরা কখনোই করিনি। কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই, এবারের ওষুধ গবেষণায় পৃথিবীর সেরা সুপার কম্পিউটার এবং সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কালেকটিভ ইন্টেলিজেন্স সবটুকু ব্যবহার করা হচ্ছে ওষুধ গবেষণার ক্ষেত্রে। অতএব মানুষকে আসলে, চিকিৎসককে বিশেষ করে, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এটাকে বলছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সাপোর্ট করার জন্য আসলে তথ্য প্রযুক্তি, উন্নত বিজ্ঞানের সকল প্রযুক্তি এবং সবচেয়ে বড় হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। আপনারা এবার প্রায় খেয়াল করবেন বিভিন্ন সময় আলাপ আসছে যে আসলে কোনো মডেল আছে কিনা এই কোভিড মহামারী প্রেডিকশনের জন্য, আসলে কোনো মডেল আছে কিনা এটা ডাবলিং টাইমের জন্য, আসলে কোনো মডেল আছে কিনা কখন পিক অ্যাটেইন করবে। তার মানে মডেলিংটা হচ্ছে মূল কথা। অথচ আপনারা খেয়াল করবেন ফার্মাকোলজি বই বা বিভিন্ন জায়গায় যে ম্যাথমেটিক্যাল মডেল, এই বিষয়টা তেমন ভাবে আমরা আলোচনা করি। এর ফলে আমরা যখন ভাবি যে কোভিড উত্তর পৃথিবীতে যখন অঙ্ক হয়ে প্রধান জিনিস, যখন সবকিছুতেই প্রযুক্তি ব্যবহার করা আরম্ভ হয়ে যাবে, তখন যারা ইতিমধ্যে চিকিৎসক হয়েছেন তাদের জন্য তো তাল মেলানো কঠিন হবেই। কিন্তু যারা এখন পড়াশোনা করছে মেডিকেল কলেজে, তারা যদি এই ফার্মাকোলজি এইভাবে পড়েন এবং এইভাবে শিখে ডাক্তার হন, একেবারেই আউট নাম্বার হয়ে যাবে। একেবারেই আপনারা খেয়াল করবেন নিজেদেরকে যে আসলে ক্রাইসিসটা ফেস করার নতুন ধরনের যে চিকিৎসা ব্যবস্থা হবে, তৈরি হবে। এই কোভিড তো আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে
বলছে ভার্চুয়াল রাউন্ড হচ্ছে, আমরা বলছি যে ভার্চুয়াল রাউন্ডে টেলিমেডিসিন, টেলিহেলথ, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসপত্র আসছে। তাহলে চিকিৎসক হিসেবে আপনারা আমরা যদি এইভাবে ফার্মাকোলজি পড়ি যেইভাবে এখন বইতে লেখা আছে, এবং এই যে ড্রাগের কি মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এই সাদা মাটা যে পদ্ধতি পড়ার, এইভাবে আসলে পড়লে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলবো। আসলে যখন ইনক্রিজিং ডিমান্ড হবে পৃথিবীতে নতুন ধরনের ফার্মাকোলজি পড়ার, তখন কিন্তু আমরা আসলে আমরা আমাদের নিজেদেরকে সেটার সঙ্গে যোগ রাখতে পারবো। এখন এই কাজটা করার জন্য আসলে মূল ব্যাপারটা কি, এই যে এখন এবারে কোভিড এর যে মহামারীর সময় পাশাপাশি যে ওষুধের মহামারীটা চললো, সেটা কেন চললো? কয়েকটা ওষুধের নাম আমি আজকে উল্লেখ করতে চাই না, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বেশ কিছু ওষুধ, 4-5টা ওষুধের নাম এই ফেসবুক, বিভিন্ন টেলিভিশনে, পত্র পত্রিকা আসার কারণে মানুষ ঘরে ঘরে স্টক করেছে এবং তারা খেয়েছে। চিকিৎসকরাও নিজের অজান্তে, আমি এই অনুষ্ঠান শুরু করার একটু আগে একজন অধ্যাপকের টেলিফোন পেয়েছি, যিনি একটি ওষুধ, এই ধরনের একটি ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন যেটা গ্রহণ করার পেছনে কোনো যুক্তি আছে কিনা। অর্থাৎ আসলে এই যে ওষুধ সম্পর্কে যে দাবিগুলো এসেছিল, এই দাবিগুলো সত্য মিথ্যা যাচাই করার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটাকে আমরা বলছি যে এভিডেন্স যাচাই করার যে পদ্ধতি, এই এভিডেন্স যাচাই করার পদ্ধতির সঙ্গে আমরা চিকিৎসকদের পরিচিত করব। তাহলে এভিডেন্স যাচাই করা মানে কি? এভিডেন্স যাচাই করা মানে হচ্ছে আপনি আসলে চিকিৎসক একজন বিচারকের আসনে বসবেন, পাশ করার পর আপনি বিচার করবেন, এবং বিচারক যেভাবে এভিডেন্স যাচাই করে একটি মামলা করার ক্ষেত্রে সাক্ষীর যে গুরুত্ব যাচাই করে, ঠিক একইভাবে আপনাকে প্রমাণের গুরুত্ব যাচাই করতে হবে। তাহলে কতটুকু প্রমাণ হলে আমি একটি ওষুধ দিয়েছি এবং দেখেছি এটা করে, এরকম একজন মানুষ বললেন, এটার গুরুত্ব একেবারেই কম। কোন ধরনের গবেষণা করে দাবি করলে সেটির গুরুত্ব বেশি? অনেকগুলো গবেষণা একত্রে অ্যানালিসিস করলে তার গুরুত্ব তার চাইতে বেশি। সেই একত্রে অ্যানালিসিসের সময় যদি সেটার সাথে অঙ্ক করা হয় তাহলে সেটার গুরুত্ব আরো বেশি। এবং এই সবগুলো মিলে যখন আবার একটি টেবিলের চারপাশে একটি দেশের বা পৃথিবীর সকল বিশেষজ্ঞরা বসে একমত হয়ে একটি গাইডলাইন তৈরি করেন, এটাকে বলছি কালেকটিভ উইজডম, তখন এটার গুরুত্ব আরো বেশি। তাহলে অ্যানিমাল স্টাডি থেকে তারপরে হচ্ছে এই যে এক্সপার্ট ওপিনিয়নের পরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস এবং ফাইনালি গাইডলাইন, এই যেটা এভিডেন্স পিরামিড, এই পিরামিডের সঙ্গে যদি চিকিৎসকরা পরিচিত না হয় তাহলে বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক, এবং তাই আসলে ঘটেছিল। এই মহামারী চলাকালীন সময়ে বিভিন্ন দাবিগুলো যখন আসছে, তখন আসলে একজন চিকিৎসক যাচাই করতে পারেননি যে আসলে এই দাবিটি কতটুকু গুরুত্ব পাওয়া উচিত। আমরা একজন বিখ্যাত অধ্যাপককে যদি বলতে শুনি আপনি এই ওষুধ দিয়ে শুরু করবেন, তারপর এটা দিবেন, তারপর এটা দিবেন, একজন সাধারণভাবে মানে একজন গ্রাজুয়েট ইয়াং ফিজিশিয়ান অথবা এমনকি আমরা বলবো যে ইয়াং স্পেশালিস্টদের পক্ষে আসলে এটা ওনাদের এই যে একজন বিখ্যাত বা একজন সিনিয়র অধ্যাপকের এই ধরনের দাবিকে, এটাকে যাচাই বাছাই, বিজ্ঞানের কোষ্ঠীপাতের যাচাই বাছাই করার জন্য যে দক্ষতা, সেটা তো আসলে আমাদের এমবিবিএস কোর্সে অথবা আমাদের এমডিএমএস এফসিবিএস কোর্সগুলোতে আমরা আসলে ওইভাবে রাখিনি। এর ফলে এই যাচাই বাছাইয়ের অভাবেই আসলে এই ওষুধের যে অপব্যবহারের মহামারীটি, সেই মহামারীটা হলো। অতএব এই মহামারীটি মোকাবেলা করার জন্য আমাদের আসলে মানে আমাদের যেই প্রস্তুতিটা দরকার, কোভিড আমাদেরকে এই প্রস্তুতির মুখোমুখি করে দেবে। অর্থাৎ আমি বলবো এই কোভিড আমাদের অনেক প্রাণ নিচ্ছে, কোভিড আমাদের অনেক নিকট আত্মীয়কে আসলে ছিনিয়ে নিচ্ছে, আমাদের অনেক সহকর্মীকে আসলে ছিনিয়ে নিচ্ছে, আমাদের দীর্ঘ সারা পৃথিবীব্যাপী লক্ষ মানুষের প্রাণ নিচ্ছে। কিন্তু কোভিডে এই শিক্ষা, কোভিডকে মোকাবেলা করার মধ্য দিয়ে পৃথিবীর যে রূপান্তর ঘটবে, সেই রূপান্তরের চিকিৎসা বিজ্ঞানটা যে নতুন ভাবে অবস্থান এবং সম্মান ফিরে পাবে, চিকিৎসকদেরকে সেটার সঙ্গে প্রস্তুত করা, চিকিৎসকের ওষুধ বিজ্ঞানের জ্ঞান যেন বাংলাদেশ না শুধুমাত্র পৃথিবীর সকল দেশেই চিকিৎসা বিজ্ঞান হয়ে উঠবে বিজ্ঞানের মূল শাখা। কারণ মানুষ বুঝতে পেরেছে আসলে যে বেঁচে থাকার সংগ্রাম, সুস্থ থাকাটাই হচ্ছে প্রধান, এবং সুস্থ থাকার প্রধান বন্ধু বা মিত্র হচ্ছে একজন চিকিৎসক। আর চিকিৎসক ভাবে জানে তার প্রধান অস্ত্র হচ্ছে ওষুধ অথবা ভ্যাকসিন। অতএব এই চিকিৎসকের প্রধান অস্ত্র, এটি সম্পর্কে তার ধারণা তো স্পষ্ট হবে। এই লড়াই, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই বলি আর রোগের বিরুদ্ধে লড়াই বলি, এই অস্ত্র সম্পর্কে ধারণা যত স্পষ্ট হবে তত ভালোভাবে আসলে সেই যুদ্ধে সে জিততে পারবে। অতএব আমাদের এই ব্যাপারটি বলছি যে ফার্মাকোলজি ফর ফিউচার ফিজিশিয়ান মানে আসলে ফিজিশিয়ানরা ফিউচারে নতুন একটি রোল প্লে করতে যায়, এবং সেই নতুন রোলে ফিজিশিয়ানের ফার্মাকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যত নতুন ভাবে আধুনিক না হবে, এবং যত বেশি আমরা বলতে চাই যে এটাকে এটা কতগুলো পার্টিকুলার ব্রাঞ্চ অফ সায়েন্সেস, যেমন ইমিউনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং,
জেনেটিক্স আন্ডারস্ট্যান্ডিং, মলিকুলার বায়োলজির আন্ডারস্ট্যান্ডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আন্ডারস্ট্যান্ডিং, এগুলো যদি সঠিকভাবে ডেভেলপ না করে ফার্মাকোলজির পাশাপাশি, তাহলে কিন্তু আসলে পেরে উঠবে না। ফার্মাকোলজিতে শুধুমাত্র যদি আমরা এই যে ড্রাগ ওষুধ এক্স সেটি এইভাবে কাজ করে এইটুকুতে আমাদের ধারণাকে সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু আমরা আসলে এই কোভিডোত্তর পৃথিবীতে একেবারেই নিজেদেরকে অবস্থান লুজ করবো। আমরা এই সম্ভাবনাটি আমরা বলতে চাই যে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রী এবং সকল চিকিৎসক, এমনকি আমরা মনে করি যারা এখন চিকিৎসা বিজ্ঞানের সিনিয়র অধ্যাপক, তাদেরকে আসলে নতুন বন্দোবস্তের জন্য প্রস্তুত করা দরকার নিজেদের। এবং এটি একটা অপার সম্ভাবনা, এবং এই অপার সম্ভাবনায় বাংলাদেশের আছে বিশেষ একটা অ্যাডভান্টেজ। বাংলাদেশে আছে প্রচুর মানুষ। আপনারা ভাবেন যে কোনো একটি গবেষণা করার জন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের চিকিৎসক, বাংলাদেশের সস্তার ওষুধ, হাসপাতালে অবস্থানকালে সময় খরচ কম খরচ, এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আসলে আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়াল গুলো করা যেত। আপনারা দেখবেন যে এইবার বেশ পরিচিত হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল শব্দটি। আপনাদেরকে আমরা বলবো এই ক্লাস শেষে শুধু clinicaltrial.gov এ যদি দেখেন যে কোভিড-19 নিয়ে কত হাজার গবেষণা চলছে। দুটা জিনিস গবেষণা হয়ে গেছে, যেগুলো পাবলিশ আমরা হয়, যেগুলো আর্টিকেল আকারে করছি। আপনাদের আমাদের বইপত্রগুলো লেখা হয় ওই আর্টিকেল গুলোর উপর ভিত্তি করে। তার মানে হয়ে যাওয়া গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে, সেই ফলগুলো আপনি পড়ে কোনটি গুরুত্বপূর্ণ কোনটি কম গুরুত্বপূর্ণ সেটা ফিল্টার করে আপনি সেখান থেকে কিছু নিলেন। clinicaltrial.gov হচ্ছে চলমান গবেষণা। এই মুহূর্তে পৃথিবীতে যে গবেষণাগুলো চলছে সেগুলো সম্পর্কে একটি রিপোর্ট। আমরা কি কোনোদিন এই কথাটুকু বললে, আজকে 2019-20 সালের একজন মেডিকেল স্টুডেন্টকে শুধুমাত্র ঠিকানাটুকু বললেই তো সে জেনে যেত পৃথিবীতে কতগুলো গবেষণা চলছে। আজকে ক্লাস শেষে যারা এখানে আছেন তারা তো চাইলেই ক্লিক করে দেখতে পারবেন যে কোভিড-19 এ কতগুলো গবেষণা চলছে, তার মধ্যে এক্স ড্রাগ নিয়ে কতটুকু। যে ড্রাগগুলোর নাম আপনি জানেন সেগুলো সম্পর্কে জাস্ট নামটা ক্লিক করলে দেখতে পাবেন সেই ড্রাগ নিয়ে পৃথিবীতে চলমান কতগুলো চলমান, এবং তার মধ্যে সেটা স্ট্যাটাসও বলা থাকে যে সেটার মধ্যে কোনটায় পেশেন্টের রিক্রুটমেন্ট চলছে, কোনটার ফলাফল প্রকাশিত হয়েছে, কোনটা বাতিল হয়েছে, টার্মিনেটেড হয়েছে, এই সমস্ত কিছু সেখানে লেখা, এবং গবেষণাটা কিভাবে করা হয়েছে সেই ডিজাইনটাও সেখানে লেখা থাকে। অর্থাৎ এই যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে ধারণাটা স্পষ্ট হলেই আমরা কিন্তু এবারের মহামারীতে এই যে বেশ কিছু ওষুধ ব্যবহারে বলা হয়েছিল ওইগুলো ক্লিনিক্যাল ট্রায়াল সিচুয়েশনে ব্যবহার করতে হবে। আমরা এই শব্দটার অর্থ বুঝতে ফিল করেছি। আমরা মনে করেছি এটা বোধহয় ট্রিটমেন্টে ব্যবহার করা যাবে। ক্লিনিক্যাল ট্রায়াল এবং ট্রিটমেন্ট এই দুটোর মধ্যে আসলে একটা বড় ধরনের ফারাক আছে। ক্লিনিক্যাল ট্রায়াল একটি গবেষণা, চিকিৎসা কোনো গবেষণা, চিকিৎসা একটি সেবা। অতএব আপনি যখন রোগীর চিকিৎসা করছেন সেটার জন্য আপনি যে ওষুধ ব্যবহার করতে পারবেন, আর আপনি যখন গবেষণা করছেন সেখানে যে ওষুধ ব্যবহার করবেন সেখানে আসলে ভিন্ন পার্সপেক্টিভ। এবং একটি মৌলিক ব্যাপার সেখানে আছে, সেটা হচ্ছে এথিক্স। যখনই ক্লিনিক্যাল ট্রায়াল করবেন আপনাকে এথিক্যাল ক্লিয়ারেন্স থাকতে হবে এবং সেখানে একটি রোগীর কনসেন্ট থাকতে হবে। আর চিকিৎসার ক্ষেত্রে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা ধরেই নিচ্ছি যে সে আপনার চিকিৎসা নেওয়ার কনসেন্ট দিচ্ছে, কিন্তু এই কনসেন্ট কিন্তু গবেষণার ক্ষেত্রে এটা মানে অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ আসলে এই জিনিসটা যদি আমরা শুধু বলতাম যে আসলে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই ড্রাগ ABC এগুলো এবং অমুক থেরাপি তমুক কাজ এগুলো অনুমোদন হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা গবেষণার জন্য আমরা করলাম। এই গবেষণার জন্য অনুমোদিত জিনিসগুলোকে আমরা দৈনন্দিন চিকিৎসায় ব্যবহার শুরু করে দিলাম। এটা কিন্তু আসলে একজন চিকিৎসক হিসেবে এটা বুঝতে হবে যে আমরা সুপারিশের বাইরে গিয়ে কাজটা করি। এবং আমরা এই কথাটা বারবার এবার বলেছি, এই যে সুপারিশ বা গাইডলাইন, রিকমেন্ডেশনস, লিস্ট তালিকায় থাকা, এগুলো আলাদা আলাদা অর্থ। বাংলাদেশেও আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশের যে ন্যাশনাল প্রোটোকলটা তৈরি হয়েছে সেই প্রোটোকলে বলা হয়েছে কি এটা লিস্টেড ড্রাগ, কোনোভাবেই বলেন না যেটা। এবং লিস্টে কেন ওনারা বললেন আমরা লিস্ট করলাম এই কারণে যে আমরা ডাক্তারদের কাছে তাদের চিন্তা করার জন্য বললাম যে এই তালিকা থেকে আপনি আসলে ওষুধ দিতে পারেন, কিন্তু এটা মোটেই আমরা বলছি না আপনি এই ওষুধটি দেন। এবং সেখানে আবার বলা হচ্ছে যে এই ওষুধগুলো দেওয়ার জন্য আসলে শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল সিচুয়েশন হলে, মানে ক্লিনিক্যাল ট্রায়াল বলতে ক্লিয়ারলি বোঝায় যে আপনি একটি প্রোটোকল গাইডলাইন তৈরি করেছেন গবেষণার উদ্দেশ্যে, সেটি অনুমোদন নিয়েছেন এবং রোগীর লিখিত সম্মতি নিয়েছেন যে সে আপনি তাকে এই ওষুধ দিয়ে গবেষণা করবেন। তাহলে আমরা বলছি যে ওষুধ বিজ্ঞান পড়ার ক্ষেত্রে ফিউচার ফিজিশিয়ানদের আসলে গবেষণার প্রেজেন্ট কি অবস্থা, গবেষণার চলমান যে গবেষণা অনগোয়িং সেগুলোর কি অবস্থা, এবং কি ফিউচার ট্রেন্ড অফ রিসার্চ। যেমন আমরা ভ্যাকসিনে দেখতে পাই, আমাদের এগুলো এবার আলাপ এসছে, ভ্যাকসিন সম্পর্কে আমরা কখনো কথাই বলি না আসলে খুব একটা, অ্যাজ ইফ ভ্যাকসিন বলতে ইপিআই, ওখানে ভ্যাকসিন কতগুলো আসে এবং এই রোগগুলো ভ্যাকসিন দিয়ে প্রিভেন্টেবল, এই তালিকাটুকু জানাই বোধহয় আমাদের কাজ। কিন্তু এবার খেয়াল করেন
ভ্যাকসিন রিসার্চের নিউ ট্রেন্ড গুলো আমরা এবার পরিচিত হলাম। নতুন কি ভেক্টর বেসড ভ্যাকসিন। আপনারা সবাই জানেন যে অক্সফোর্ডের ভেক্টর বেসড ভ্যাকসিন, এটা শ্যাডক্স একটা শিম্পাঞ্জি ভ্যাকসিনের শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাসকে তারা ভেক্টর হিসেবে ব্যবহার করে ভ্যাকসিন পাঠিয়েছে। আপনারা জানেন চীনের মিলিটারি একাডেমি একইভাবে তারা একটা ভেক্টর বেসড ভ্যাকসিন করেছে। আবার আমেরিকানরা করেছে এমআরএনএ বেসড ভ্যাকসিন, যেগুলো আমরা যে ভ্যাকসিন সম্পর্কে পড়ালেখা করেছি সারা জীবন, এই সমস্ত অ্যাটিনুয়েটেড কিল্ড অ্যাটিনুয়েটেড এই সমস্ত ধারণা থেকে অনেক দূরে, এটা একেবারেই নতুন এক একটা। অথবা আমরা বলছি যে আসলে চিকিৎসককে তো শুধুমাত্র যেটা হয়েছে সেটা তো অলরেডি গবেষণা হয়ে আবিষ্কার হয়ে গেছে, চলছে গবেষণা, সেগুলো ভবিষ্যতে কোন দিকে যাবে গবেষণা, সেগুলো এই সবগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তো আসলে একজন চিকিৎসক তাকে নিজেকে এই যে পরিবর্তনটা ঘটবে সেটা সে খাপ খাওয়াতে পারবে। অতএব আমি মনে করি আসলে চিকিৎসা বিজ্ঞান, বিশেষত ওষুধ বিজ্ঞান, এটা হচ্ছে প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার পরিবর্তন হচ্ছে। আপনারা ভেবে দেখেন যে ওষুধ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখায় কিন্তু এরকম প্রতিদিন পরিবর্তন হয় না, প্রতি বছর বছর শত শত পরিবর্তন আসলে শুধুমাত্র ওষুধ বিজ্ঞানে ঘটে। তাহলে কি প্রতিদিনের পরিবর্তন, বছর বছরের পরিবর্তনের সঙ্গে কিভাবে চিকিৎসক খাপ খাওয়াবে সেটা সম্পর্কে ওষুধ বিজ্ঞানে আলাপ করা দরকার না? আমরা সেই কথাটাই বলছি আসলে, যে চিকিৎসা বিজ্ঞান ভবিষ্যতের ওষুধ চিকিৎসকদেরকে ওষুধ বিজ্ঞানে একেবারেই আধুনিকতম জ্ঞানটার সঙ্গে পরিচিত হতে হবে, সমস্ত প্রবণতা ফিউচার ট্রেন্ডের সঙ্গে পরিচিত হতে হবে, সেগুলো ইন্টারপ্রেট করতে পারতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমাদের একটা লিমিটেশন, আমরা বলছি বাংলাদেশ বলে না, আসলে পৃথিবীর সকল ওষুধ বিজ্ঞানের বইগুলো আসলে এই ব্যাপারগুলো অ্যাকোমোডেট করতে পারেন। আমরা মনে করি কোভিড উত্তর পৃথিবীতে আসলে সকল বই নতুন ভাবে লেখা হবে। এই কথাটা একদম স্পষ্ট জেনে রাখেন, সকল বই নতুন ভাবে লেখা হবে, কারণ সকল বিষয়কে নতুন করে চিন্তা করতে শেখানো। নিশ্চয়ই মানুষের কয়টি হার, সেই প্রশ্নটি নতুন হবে না, কিন্তু নতুন চিন্তার অনেক উদ্বেগ ঘটবে যেগুলো চিকিৎসকদেরকে কোপ করতে পারবে। আমরা আপনাদেরকে আজকে এই আলাপে গল্পে এই কারণেই আপনাদেরকে বলছি যে এখানে কতগুলো মৌলিক প্রশ্ন কবির সামনে নিয়ে আসছে। তার মধ্যে একটি হচ্ছে যে কি ধরনের টার্নিং হচ্ছে, সেটা টেলিহেলথ বলেন, টেলিমেডিসিন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এই ধরনের টেকনোলজির অ্যাডপশনের কথা। আর একটা হচ্ছে রিসার্চের বিভিন্ন নিউ ট্রেন্ডস এবং রিসার্চের গুরুত্ব অনেক সামনে চলে আসা। নতুন ব্রাঞ্চেস লাইক ইমিউনোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, যেগুলো আমরা মেডিকেল কলেজে খুব কম গুরুত্ব দিয়ে পড়ালেখা করছিলাম, সেগুলো ফার্মাকোলজি বা মেডিকেল সায়েন্সের অনেক গুরুত্ব দেওয়া, কারণ আমরা বুঝতে পারছি যে সলিউশন গুলো আসলে এখানে আসবে। কিন্তু সবচেয়ে বড় আশার কথাটা কি জানেন? এটা একজন বিজ্ঞানী বলেছেন, আপনারা নিশ্চয়ই ফেসবুকের কারণেও জেনে গেছেন ইন দ্য মিন টাইম। সেটা হচ্ছে যে তোমরা $1 মিলিয়ন দাও ফুটবলারকে আর কোটি টাকা দাও অভিনেতাকে, তাহলে এই মহামারী মোকাবেলায় তাদের কাছেই যাও সমাধানের জন্য। অতএব এই প্রশ্ন যখন সামনে এসছে এবং মানুষ যখন এই প্রশ্নের মুখোমুখি হয়েছে, তখন তারা দেখতে পেয়েছে যে ফুটবলার, ক্রিকেটার, অভিনেতা, গায়ক, গায়িকারা তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ যতটা না, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে বিজ্ঞানী, চিকিৎসক, নার্স অথবা হাসপাতাল। অডিটোরিয়ামের চাইতে হাসপাতাল অনেক বেশি গুরুত্বপূর্ণ, একজন অভিনেতা বা গায়ক গায়িকার চাইতে একজন নার্স বা চিকিৎসক অনেক বেশি গুরুত্বপূর্ণ, একজন ফুটবলার বা ক্রিকেটারের চাইতে একজন বিজ্ঞানী অনেক গুরুত্বপূর্ণ। এবং এই কোভিডোত্তর বিশ্বে যে নতুন গুরুত্ব প্রাপ্ত হবে, সেই গুরুত্বের সঙ্গে মানানসই ভাবে আমাদের জ্ঞান যদি বিকশিত না হয় এবং আমরা যদি ভূমিকা রাখতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা সেটা বেশি দিন রক্ষা করতে পারবো। আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যেই মানুষ যে কাজগুলো করেছে, আমরা এই শুধুমাত্র শিক্ষা দীক্ষার অভাবকে দিয়ে আমরা এটা বলতে পারি না। আপনারা খেয়াল করবেন যে কতগুলো কমন কথা, লাইক মাস্ক পরা, এরকম একটি সাধারণ মেসেজকে আমরা আসলে ঠিকভাবে বুঝতে পারি। লকডাউন, একটি সাধারণ মেসেজকে আমরা আসলে কমিউনিকেট করতে পারি। অতএব এই যে নতুন ঘটনাটি ঘটবে কোভিড উত্তর পৃথিবীতে, সেটাও কিন্তু মিস করতে পারি আমরা, কারণ সেখানে যদি ইমিডিয়েটলি আমরা যারা চিকিৎসক আছি, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী, ওষুধ বিজ্ঞানী আছি, তারা যদি ওই সঙ্গে সঙ্গে আমরা এটাকে পিক করতে না পারি, মানুষ কিন্তু এবার যেভাবে মিস করলো আগামীতেও ঠিক একইভাবে তারা আবার মূল পয়েন্টটা মিস করে ফেলবে। অতএব আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে। আমরা সবাই জানি যে নতুন ভ্যাকসিন তৈরি হয়ে পৃথিবীর 500 কোটি লোকের এই ভ্যাকসিন পেতে যে সময়টুকু লাগবে, ততদিনই মুখে মাস্ক থাকবে, ততদিনই 3 থেকে 6 ফিটের ডিস্টেন্সিং থাকবে, ততদিনই বারে বারে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া চলবে। অতএব এই সময়টুকু, যতদিন ভ্যাকসিন না এসে পৃথিবীর 500 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া না হয়, এই সময়কালে আমাদেরকে প্রস্তুত হতে হবে এই নতুন বিশ্বের জন্য। এখন এই বিশ্বে আমরা মনে করি
ওষুধ বিজ্ঞান তার বিভিন্ন শাখাগুলোকে নিয়ে একেবারে সেন্টার পয়েন্টটা অনেকদিন যাবৎ ছিল, কিন্তু সেটা প্রমিনেন্টলি দেখা যায়নি। এবার তারা একেবারে সাবস্টেন্সে চলে গেল। অতএব চিকিৎসা বিজ্ঞান যেভাবে পড়া হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের বইগুলো যেভাবে লেখা আছে, বাংলাদেশ না সারা পৃথিবীতে নতুন ভাবে চিকিৎসা বিজ্ঞানের বই লেখা। এবং আমি আশা করব বাংলাদেশের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আসলে এই দেশের মতো করে আসলে ওষুধ বিজ্ঞান, এই দেশের মতো করে আসলে ওষুধকে কিভাবে দেখা দরকার, ওষুধের পার্সপেক্টিভটা, মানে ওষুধ আসলে কেমন ভূমিকা রাখে। এই যে বাংলাদেশে এবার বারবার বলা হচ্ছিল যে দেখেন কোভিড চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই, সরাসরি কোনো ওষুধকে বলা হয়নি যেটি কোভিড এর চিকিৎসায় কার্যকর। তারপরও কি মানুষের ওষুধ নেওয়া থেমেছে? কারণ কি, আমরা এই মেসেজটি যেভাবে আমরা বলি সেই পদ্ধতি আসলে সঠিক। কারণ আমরা দেখেছি হাসপাতালে এবার যখনই কখনো আসে রোগী, আসলে তাকে আসলে আমরা ওষুধ দেওয়া প্রস্তুত। এই দেশে যদি আমরা একসঙ্গে 1 লক্ষ এনকাউন্টার দেখি, আমরা কি তাতে 1% এনকাউন্টার পাবো যেগুলোতে ওষুধ নেই? কিন্তু রিয়ালিটিতে যদি আসলে আপনারা জানেন, আমাদের একজন জাতীয় অধ্যাপক ছিলেন, অধ্যাপক নুরুল ইসলাম স্যার, যেহেতু একটা ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে এই কথাটা বলতে গিয়ে, উনি প্রেসক্রিপশনে লিখতেন নো মেডিসিন। প্রচুর সারা দেশ থেকে, সেই বিভিন্ন জায়গা থেকে ওনার ভূতের গলির চেম্বারে আসতেন সেন্ট্রাল রোডে, এবং ওনাকে দেখিয়ে যখন এই প্রেসক্রিপশন নিয়ে বের হতেন, এটা গল্প বলছি, সেই প্রেসক্রিপশন গুলো তারা এভাবে মুছে ফেলে দিতেন, নো মেডিসিন প্রেসক্রিপশন। অতএব এই যে ওষুধ লাগবে না এই কথাটি বলতে পারা, এইটি আসলে চিকিৎসকদেরকে আমরা শেখাতে পারি যে লাগবে না, লাগবে, লাগলে কোনটি লাগবে, এই যে পর্যায়ক্রম, এটির সঙ্গে আমরা তাদের পরিচয় করাতে পারি। এবং এর ফলে চিকিৎসকরা নিয়মিত এই দীর্ঘদিন যাবত যে কোনো সময় যে কোনো সমস্যাকেই ওষুধ দিয়ে সমাধানের চেষ্টা করছেন। এই জায়গাটা আসলে আমরা মনে করি যে ওষুধ বিজ্ঞানের গুরুত্ব বাড়া মানে প্রতিটি ক্ষেত্রে ওষুধের ব্যবহার মিন করে না। আমরা অনেকগুলো বিষয় আলাপ করতে চেষ্টা করলাম, তার মধ্যে প্রধানত কোভিডোত্তর পৃথিবীতে নতুন যে চিকিৎসা ব্যবস্থা হবে সেটি কেমন হবে, সেখানে চিকিৎসক কেমন ভূমিকা রাখবেন, সেই চিকিৎসকের ভূমিকা রাখার ক্ষেত্রে ওষুধ বিজ্ঞানের কি ভূমিকা হবে, এবং ওষুধ বিজ্ঞানের কোন শাখাগুলো সামনে চলে আসবে, ওষুধ বিজ্ঞানের বর্তমানে যে জায়গাগুলো লিমিটেশন গুলো কি, আমরা আসলে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারি না, আমরা আসলে জেনেটিক্স এবং ইমিউনোলজিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ফার্মাকোলজিতে পড়াতে পারিনি, আমরা আসলে এটা ইকোনমিক্স আমরা বুঝাতে পারি না, এটা আমরা ঝুঁকিগুলোকে যে বলি আমরা অ্যাডভার্স রিঅ্যাকশন, সেইভাবে পড়লে আসলে ঝুঁকি কখনো ইভালুয়েট করা যায় না, রিস্ক ভার্সাস বেনিফিট কিভাবে কম্পেয়ার করতে হবে সেই ব্যাপারটা আমরা কখনোই শিখাই না, কস্ট ভার্সাস বেনিফিট কিভাবে কম্পেয়ার করতে হবে সেগুলো আমরা কখনোই বলি না, আমরা এই শব্দগুলোকে একেবারেই বায়বীয় রেখে দিই। এবং এর ফলে যে চিকিৎসক তৈরি হয় তিনি আসলে এই মূল ব্যাপারগুলো, ওষুধ চিকিৎসা বিজ্ঞানের যে মূল ভিত্তিগুলো সেগুলো আসলে অ্যাড্রেস করতে পারেন না। অতএব আমরা মনে করি যে কোভিড উত্তর পৃথিবীর জন্য আমরা আপনাদের কাছ থেকে এবং বাংলাদেশের আগামী দিনে যারা ডাক্তার হবেন তারা, এখানে ফিউচার ফিজিশিয়ান বলতে আসলে যারা ইতিমধ্যে ফিজিশিয়ান হয়েছেন তাদেরও আসলে এটা একটা ট্রানজিশন হওয়া দরকার। তারাও আসলে এই মুহূর্তে যেভাবে ডাক্তারি করছিলেন কোভিড পরবর্তী পৃথিবীতে তারা আসলে ওইভাবে ডাক্তারি করবেন। তারা ইতিমধ্যেই কিন্তু একটি ভিন্ন ট্র্যাকে ঢুকে গেছেন। আপনারা যদি ডেডিকেটেড হসপিটালে ডাক্তারি দেখেন যে কোভিড হসপিটাল গুলোতে সেখানে কিভাবে কাজ করা হচ্ছে, প্রাইভেট চেম্বার গুলোকে কিভাবে ট্রান্সফর্ম হয়ে গেছে, এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি শুধুমাত্র। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হয় যে বারবার বলছি যে টেলিমেডিসিন বা টেলিহেলথ মানে রিমোট প্লেস থেকে ডাক্তারি করা, এই ধরনের নতুন ঘটনাগুলো যখন ঘটবে তখন কিন্তু এটার সঙ্গে ওষুধ বিজ্ঞানের করসপন্ডিং চেঞ্জ হবে। ওভার দ্য কাউন্টার ওষুধ মানে কি, টেলিমেডিসিনের জন্য কোন ওষুধ দেওয়া যাবে, ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া কোন ওষুধ দেওয়া যাবে না, এই ব্যাপারগুলো তো আসলে নতুন ভাবে চিনতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা ওষুধকে শুধুমাত্র একটি নাম এবং একটি কেমিক্যাল ক্লাসিফিকেশন হিসেবে পড়েছি। এই জায়গাটায় আসলে আমাদের উন্নতি করা দরকার। অতএব ওষুধ বিজ্ঞান ভবিষ্যৎ জন্মের জন্য, ভবিষ্যৎ মানে আগামী সময়কালের জন্য ওষুধ বিজ্ঞানকে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সেটা চিকিৎসা বিজ্ঞানের যে নতুন রূপ হবে তার মধ্যে ওষুধ বিজ্ঞানের পরিবর্তনটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখায় পরিবর্তন হবে সবচেয়ে বড় পরিবর্তনটা হবে ওষুধ বিজ্ঞান। অতএব যারা আজকে ছাত্রছাত্রী মেডিকেল কলেজে এবং যারা ইতিমধ্যে ডাক্তার হয়েছেন তাদেরকে আসলে আগের যে ঘাটতিটুকু সেটুকু পূরণ করতে হবে। আর যারা এখনকার ছাত্রছাত্রী, পরীক্ষা আসলে এটার সঙ্গে আলোচনার বিষয়। কারিকুলামে কি লেখা আছে, বইতে কি লেখা আছে, এটার চাইতে আপনাকে আসলে বুঝতে পারা দরকার যে কোন প্রয়োজনটা আপনি মেটাবেন। আপনি যদি ডাক্তার হিসেবে নিজেকে চিন্তা করেন এবং সেখানে চিন্তা করার সময় ডাক্তার হিসেবে নিজেকে প্লেস করে যদি আপনি বুঝতে পারেন যে আসলে
এই ভূমিকা পালনের জন্য আমার কোন কোন গুণ আমি খুবই খুশি হলাম। আমি কনা চৌধুরী একটা কমেন্ট আমি দেখে থমকে গেলাম। আসলে নুরুল ইসলাম স্যার আমাদের খুবই রেসপেক্টেড ছিল, কনা লিখেছে সেটা আমি দেখতে পাচ্ছি যে মে আল্লাহ গ্রেন্ট প্রফেসর নুরুল ইসলাম স্যার জান্নাত। ডেফিনেটলি বাংলাদেশে আসলে এটা উনি একটা বাংলাদেশে একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল, সেই ওষুধ নীতি উনি ছিলেন প্রধান, এবং সেটার কারণে বাংলাদেশে আপনারা আজকে যে ওষুধ দেখতে পাই, আমরা এই দেশের ওষুধ শিল্পের যে বিকাশ দেখতে পাই, সবগুলো আসলে ওনাদের মাধ্যমেই হয়েছিল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম স্যার, ওনারা একটি র্যাডিক্যাল চেঞ্জ করেছিল বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ আপনারা খেয়াল করবেন প্রায় সব ওষুধ, এমনকি এবারে দেখেছেন আপনারা এই কোভিড এর জন্য যে নতুন ওষুধগুলো সেগুলো বাংলাদেশ ইমিডিয়েটলি তৈরি করার সামর্থ্য অর্জন করেছে। পৃথিবীর প্রায় 150টি দেশে বাংলাদেশ এখন ওষুধ এক্সপোর্ট করছে, যেখানে বাংলাদেশ একটি 80% ওষুধ ইম্পোর্টিং নেশন ছিল সেখান থেকে। এবং এই কাজটি যিনি করেছেন তিনি আবার ওষুধ নো মেডিসিন প্রেসক্রিপশন দিচ্ছেন। তাহলে চিন্তা করে দেখেন, যিনি চিকিৎসক হিসেবে চর্চার সময় নো মেডিসিন বলেন, তিনি সমস্ত মানুষের জন্য যেন ওষুধ অ্যাভেলেবল হয় সেটার মতো করে একটি ওষুধ নীতি তৈরি করা। আমি এই প্রসঙ্গে একটি কথা ছোট্ট করে বলে ফেলি। এই এভিডেন্সের প্রসঙ্গে একসময় আমার কিছু দায়িত্ব ছিল, সেখানে আমাকে ওষুধ কোনটা বাংলাদেশে আসবে না আসবে এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়। তো সেখানে আজকের সেটা প্রি ইন্টারনেট যুগ, 90 সালের দিকের কথা। তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম, আচ্ছা এখানে লেখা আছে এক্সট্রাক্টটা ভালো, এখানে বলা হচ্ছে এক্সট্রা তেমন ভালো না, আবার এখানে বলা হচ্ছে ওয়াইটা আসলে এক্স এর চাইতে ভালো। তাই এই কনফিউশনের কারণে আমি মাঝে মাঝে, তখন তো আসলে যেটা বললাম যে 2-3টা বই, 2-একটা জার্নাল ছাড়া তেমন কিছু ছিল না, তখন এই বিভ্রান্তি নিয়ে আমি আমার একজন অভিভাবক, এই যে যার নাম বললাম এই মাত্র, যে তখন ওষুধ নীতির সঙ্গে জড়িত ছিলেন, ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, এরকম আমার তো আজকাল প্রায় অসুবিধা হয়, আমি ওষুধের ব্যাপারে যখন হ্যাঁ বলবো না বলবো আমি খুবই কনফিউজ হয়ে যাই, কারণ এটা ভ্যালিডেট করা খুবই কঠিন হয়, এবং আমি একটি সিদ্ধান্তে আসতে আমাকে বেশ বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি পাই না আমি, এবং যথেষ্ট তথ্য পাই না। তখন একটি কথা আমি বলেছি, সেখানে বললেন যে তুমি একটা কাজ করবে, বুঝতে পারছো, বিজ্ঞানের যখন কোনো জিনিসের কোনো প্রশ্নের উত্তর স্পষ্ট পাওনি তখন চোখ বন্ধ ভেবে দেখো, এক্স ওষুধটা যদি মার্কেটে আসে তাহলে কি বাংলাদেশের গরিব মানুষের উপকার হবে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটাই চূড়ান্ত বিজ্ঞান। তারপর থেকে আমি আসলে নতুন ভাবে চিন্তা করতে শিখলাম যে আসলে বিজ্ঞানে যে প্রশ্নের উত্তর দেয় না, তখন আসলে বেশি মানুষের, অধিকাংশের পক্ষে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক সিদ্ধান্ত। অতএব যেখানে বিজ্ঞানের বিভ্রান্তি থাকে সেখানে সবচেয়ে বড় বিজ্ঞান হয়ে ওঠে মানুষের পক্ষে দাঁড়ানো। অতএব মানুষের পক্ষে দাঁড়িয়ে গেলে সেটাই বিজ্ঞানের সবচেয়ে সফল এবং সঠিক সিদ্ধান্ত হয়ে যাবে। এবং তারপর থেকে আসলে আমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটা মৌলিক পরিবর্তন আসলো, এবং আমি এই যে নতুন জিনিসটি এরপর থেকে প্রয়োগ করে বহুবার বহু বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। মোটামুটি ভাবে আমি আসলে তেমন বেশি কথা বলি, আমার ধারণা যে ফার্মাকোলজির সকল আসপেক্ট দিয়ে আমি আলাপ করেছি। এখানে অনেক রকম প্রশ্ন আছে, আমি তবু দেখতে পাচ্ছি অনেককে চিনতে পারি, অনেকে এরকম ভালো অনেক কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। It's a new way of thinking. I've started thinking in different way. May Allah keep you. Assalamualaikum salam. অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। It's second lecture. এটা বিভিন্ন জন বলছেন যে সালাম এবং শুভেচ্ছা এগুলো তো ঠিক আছে, তেমন কোনো সরাসরি প্রশ্ন আমি এখনো দেখতে পাইনি। থ্যাঙ্কস ফর দ্য ক্লাস। এটা কোনোভাবে ক্লাস না, এটা জাস্ট গল্প করার চেষ্টা করলাম কিছুক্ষণ, এবং কিছু চিন্তা করার সূত্রপাত করলাম, যেন আপনারা আসলে কোভিড চলার অবস্থায় যেন কোভিড উত্তর পৃথিবীতে নিজেকে প্লেস করতে পারেন যথাযথভাবে, সেটার জন্য। এবং আপনারা এই নতুন ধরনের কতগুলো বিষয় আছে ঘটবে, পৃথিবীতে ঘটছে, সেগুলো যেন আপনারা দেখতে পান। এবং বাংলাদেশে যে মহামারীটা চলছে, 3 নম্বর মহামারী, যেটাকে বারবার বলছি সব জায়গায়, যে ওষুধ নিয়ে যে মহামারীটা চলছে, এটা একটা ওষুধের অপব্যবহারের যে মহামারী চলছে, এটা মোকাবেলায় চিকিৎসকদের যে ভূমিকা রাখা দরকার ছিল সেটা আসলে আমরা পেরে উঠছি না। আমরা এইটা না পারার পেছনে আসলে আমাদের প্রধান কারণ আমাদের ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান সম্পর্কে আমরা, এখানে আমি আমাদের পুরনো ছাত্রছাত্রীদের বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, তাদের নাম টাম দেখছি, সবাইকে অনেকদিন পরে অনেককে দেখতে, নাম দেখে ভালো লাগছে যে আপনারা আজকে ক্লাসে উপস্থিত আছেন। তারা তো অনেকে, কেউ তো সব বেশ কয়েকজনকে তো দেখতে পাচ্ছি
ফেলোশিপ শেষ করার পরেও, এমনকি অ্যাসোসিয়েট প্রফেসর অনেকে বেশ কয়েকজন আছেন, আমি খুবই লজ্জা পাচ্ছি আপনাদের নাম দেখতে পেয়ে। আমি আসলেই আপনারা আমাকে খুবই বিব্রত বা লজ্জা পেয়ে দিয়ে দিলেন এখানে উপস্থিত হয়ে। এটা আসলে তেমন কিছু না, মানে সাধারণ একটি গল্প করব বলেছিলাম আগে, সেই গল্প করলাম। আমার ধারণা যে আপনারা এই কোভিড মহামারীর সময় নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং এটা যখন নাকি কমে আসতে থাকবে তখন আসলে আপনারা নতুন কতগুলো কাজ আপনাদের কাছে আশা করব, যেগুলো আপনাদের বারবার বলছি যে আপনারা নিজেদেরকে চেঞ্জ করে ফেলবেন একেবারে নতুন ভাবে। যেটা আপনারা মানে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বাংলাদেশে আপনারা যেই কলেজে পড়েন, যারা কলেজ থেকে পাশ করে যারা ডাক্তারি, যে হাসপাতালে ডাক্তারি করছেন, আপনারা আসলে একটা নতুন ঘটনা ঘটবে পৃথিবীতে। এবং এই ঘটনাটায় মানে আমরা যেটা বলছি যে এই ঘটনাটা যখন ঘটবে তখন আপনারা প্রিপেয়ার থাকবেন। এটার জন্য আজকে আমি আপনাদের সামনে গল্প করতে আরম্ভ করলাম। ভাবলাম যে এই গল্পের মধ্য দিয়ে যদি অন্তত কয়েকজনও বাংলাদেশে একটু নতুন ভাবে নিজেদেরকে প্রস্তুত করে ফেলেন। এবং আমি নিজেকে বলতে চাই যে আমি আসলে আমি সবসময় আমি ভেরি এই ব্যাপারটা একদমই ক্লিয়ার যে আপনারা প্লিজ এথিক্স নিয়ে আমরা অবশ্যই, আমার খুব আগ্রহের জায়গা। আমি দেশ বিদেশের সব জায়গায় এথিক্স এর বিষয়ে আমি খুবই মানে বলা যেতে পারে অনেক বিষয় অনেক সময় আলাপ করি, কিন্তু আই এম নট শিওর। তবে যদি কখনোই দরকার হয় যে হ্যাঁ এথিক্স এর জায়গায়, যে জায়গাটা আমি বলেছি এটার ফান্ডামেন্টাল পয়েন্টটা হচ্ছে এথিক্স এর যে হাতটা কখনো এরকম চিট করা যায়। বাবা মার শিক্ষা, পারিবারিক শিক্ষা বলি বা স্কুলের শিক্ষা বলি, আমাদের এথিক্স এর মোরাল সায়েন্সের মূল কথাটা হাত কখনোই এরকম করা যাবে। একবার হাত যদি এরকম হয় সেই হাত আর কখনোই পাবে। অতএব আমরা বলবো যে এই বেসিক জায়গাটা যদি ফিক্স রাখা যায় শুধুমাত্র, যে কখনোই আমরা কিছু হাত পেতে নিব না। এথিক্স এর বেসিক প্রিন্সিপালটা হচ্ছে চিকিৎসক হাত পাতবে না, তাহলেই চিকিৎসকের সমস্ত ইন্টিগ্রিটি, আত্মসম্মান থাকবে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণে কখনোই প্রভাবিত হবে না। অতএব এই মূল কথা যেটা, সেটা হচ্ছে এথিক্স এর মূল কথাটা আমি বলে দিলাম। তবে এথিক্স এর আরো অনেক আসপেক্ট আছে, সেগুলো টেকনিক্যাল আসপেক্ট, যারা গবেষণা করে তাদের জন্য। কিন্তু আমরা মূল কথা এখানে, আমি ফার্স্ট এভার এনি মিটিং ওয়্যার ডিডন্ট স্লিপ, অনার্ড এরকম ভাবে বলাতে আমি খুবই অনার্ড বোধ করছি যে আপনারা এভাবে বলছেন। কিন্তু এটা আসলেই আমরা মনে করি যে এথিক্স এর এই জায়গাটা ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় আপনারা যদি এই কথাটা নিশ্চিত করতে পারেন যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন মানে আপনার এথিক্স এন্ড মোরাল সায়েন্সের সঙ্গে রিলেটেড হয়ে যাবে। একজন মানুষ যদি দিনে, আমি জাস্ট একটা সোজা গল্প করি অনেকে, যে প্রতিদিন কতজন রোগী দেখবেন? ডাক্তার গড়ে অন্তত 30 জন। বছরে কয় সপ্তাহ ডাক্তারি করবেন? 50 সপ্তাহ ডাক্তারি। দিনে যদি উনি 30 জন দেখেন, 300 দিন যদি উনি রোগী দেখেন, তাহলে 30 × 300 কত? 9000। বছরে উনি 9000 রোগী দেখবেন। উনি 30 বছর ডাক্তারি করবেন ধরলাম আমি, তাহলে 9000 2,70,000 রোগী দেখবেন মিনিমাম। 2,70,000 রোগীর প্রেসক্রিপশন উনি লিখবেন। প্রতিটা প্রেসক্রিপশনে গড়ে কতগুলো ড্রাগ থাকে? যদি অ্যাকিউট কোনো ঘটনা হয় তাহলে তো 3-4টা, ক্রনিক যদি হয়ে যায় সেই 3-4টা আবার দীর্ঘদিন যাবত গ্রহণ করে। তাহলে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ বার যে কাজটি তিনি করেন সেটা হচ্ছে তিনি ওষুধের নাম কাগজে লিখেন। এই 3 লক্ষ বার যে কাজটি করবেন সেটার জন্য কি প্রস্তুতি হয় আমাদের? আপনার কথায়, একজন চিকিৎসকের কথাই তো মাত্র ওষুধ গ্রহণ করে। এখন আপনি যে কেমিক্যাল সাবস্টেন্সটি তাকে দিচ্ছেন সেটা সম্পর্কে কতটুকু জেনে আপনি তাকে আসলে লিখতে বললেন? এই জায়গাটা আসলে স্পষ্ট করে শুধুমাত্র যদি ছাত্রদেরকে বলা যায়, শুধু আজকে যারা এখানে উপস্থিত তারা যদি এই কথাটুকু নিজেরা জানেন যে আসলে মেডিকেল কলেজ প্রথম দিন থেকে আপনি জানেন যে আপনার কথায় মানুষ ওষুধ গ্রহণ করবে। মানুষ ওষুধ গ্রহণ করবে মানে হচ্ছে মানুষ একটি কেমিক্যাল সাবস্টেন্স তার শরীরে প্রবেশ করাবে আপনার পরামর্শে একটি উপকারের আশা। কিন্তু আপনি কি তার উপকার এবং ঝুঁকিটুকু যাচাই করতে পেরেছেন? এবং এটিকে আসলে আপনি নিজের জন্য যে কাজটি করতেন সেটাই করা হয়েছে? আমরা একটা মাঝে মাঝে এমনি গল্পটা শেয়ার করার জন্য মাঝে মাঝে আমরা পরীক্ষা নেওয়ার সময়, আমি একসময় ভাইবা পরীক্ষা ছিল আর কি পোস্ট গ্রাজুয়েশনে। সো ওই পরীক্ষাগুলোতে মাঝে মাঝে যদি কোনো ছাত্রকে খুবই আমরা
বিরক্ত হয়ে যেতাম আর কি। আমি আমার পার্টিকুলারলি আমার কথা বলি, আমি দু এক সময় বলতাম, আচ্ছা ধরি আমি পেডিয়াট্রিক্সে, আচ্ছা আপনি কি আপনার নিজের বাচ্চাকে একটি ওষুধ লেখার জন্য যতটুকু ওষুধ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার ততটুকু নিয়ে আসছেন? অথবা আপনার বাবাকে হাইপারটেনশনের জন্য একটা ওষুধ দেওয়ার জন্য ওই ওষুধটা সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু জেনে আসছেন? আপনি দিতে পারবেন নিশ্চিন্তে আপনার বাবাকে একটি হাইপারটেনশনের ওষুধ? তখন আমরা দেখতাম যে অনেক ক্ষেত্রেই ছাত্ররা আসলে বিব্রত হতো। তারা হয়তো অনেক সময় বলতে, না স্যার আসলে এটা হয়নি। আমি শুধুমাত্র পরীক্ষার আগে নিজেকে একবার প্রশ্ন করে আসবো যে আমি কি আমার বাচ্চাকে চিকিৎসা করার মতন ওষুধ সম্পর্কে জ্ঞান আছে কিনা, আমার বাবাকে চিকিৎসা করার জন্য একটি ওষুধ সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু আমি জানি কিনা। অতএব এই নিজের পরীক্ষাটুকু নিজে নিলেই আসলে আপনি আসল পরীক্ষা পাশ করে যাবেন। তো ওষুধ সম্পর্কে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি না, ওষুধের পরীক্ষাটা হচ্ছে প্রতিদিন। প্রতিটি প্রেসক্রিপশন একটি ফার্মাকোলজির পরীক্ষা। প্রেসক্রিপশন ছাড়া তো ডাক্তারই শেষ হয় না আসলে। অতএব ডাক্তারের সকল জ্ঞান আলটিমেটলি, আমরা বারবার এই কথাটা বলি যে সকল, একটু আগে যেভাবে বলছেন, সকল নলেজ আলটিমেটলি এক্সপ্রেস হয় যেমন আমার মুখ দিয়ে। আপনার মগজের সালকাস জাইরাসে আপনার ভেতরে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু আলটিমেটলি এক্সপ্রেস হচ্ছে মুখ দিয়ে। একইভাবে আপনার সকল মেডিকেল সায়েন্সের জ্ঞান এক্সপ্রেস হবে একটি প্রেসক্রিপশনের মধ্য দিয়ে, যেখানে আপনি সেটাকে এক্সপ্রেস করবেন কয়েকটি কারেক্ট ওষুধ নির্বাচনের মধ্য দিয়ে। অতএব পুরো লেখাপড়াটা হতে হবে ওষুধ নির্বাচনের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে। একজন জিজ্ঞেস করেছেন যে ফার্মাকোলজি সোসাইটি রিকমেন্ড গভর্নমেন্ট অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল কোম্পানি টু ইরাডিকেট আনএথিক্যাল ম্যাটার। এখানে আমরা এখানে জিনিসটা পরিষ্কার করা দরকার যে এখন পর্যন্ত আমাদের দেশে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি, মানে আমাদের ফার্মাকোলজিস্টদের যে সোসাইটি, সেটার কোনো ফর্মাল পার্টিসিপেশন এখনো নেই। এমনকি কোনো অভিযোগ না, এই যে এবারও যে দুর্যোগের টাইমে যে সমস্ত ওষুধ বিষয়ক সিদ্ধান্ত হয়েছে সেগুলোতেও আসলে আমরা তেমন ভাবে অংশগ্রহণের সুযোগ পাইনি। অতএব আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আসলে দেশে ওষুধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ওষুধ বিজ্ঞানীদের আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের বন্দোবস্তগুলো এখনো হয়নি। সেজন্য আমরা আসলে আপত্তিটা করিনি, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা নিয়মিত এই ব্যাপারটায় আপত্তি তুলি। আমরা এই ব্যাপারটা মনে করি যে অনৈতিক প্র্যাকটিস এবং অনৈতিক প্র্যাকটিসের সম্ভাবনা যেটা, সেখানে সবসময় বলা হচ্ছে যখনই মানুষকে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেওয়া হবে সেই মুনাফাটিকে ভাগ করা হয়। আমি খুব সোজা করে যদি বলি, 100 টাকার একজন একটু ওষুধ বেচে, আরেকজন যদি সেই ওষুধটি 200 টাকা বিক্রি করে, তাহলে এই যে অতিরিক্ত 100 টাকা মুনাফা, সেটি আসলে এই আনএথিক্যাল প্র্যাকটিস বা প্রমোশনের মূল ভিত্তি। তখন সেটাই স্প্লিট করা, এটাকে বলা হয় প্রফিট স্প্লিটিং। এবং প্রফিট স্প্লিট করা হয় ডিফারেন্ট স্টেক হোল্ডারের মধ্যে। সেগুলো আমি নাম মেনশন করতেছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে ওষুধগুলো বিক্রি বাড়ানোর জন্য যে স্টেকস আছে এই এক্সট্রা প্রফিট থেকে তাদের মধ্যে আসলে বন্টন করা হয়। এবং এটি হচ্ছে আনএথিক্যাল প্র্যাকটিসের মূল মানে ভিত্তি, যে কারণে 82 ওষুধ নীতিতে আসলে প্রাইস কন্ট্রোল করে ফেলা হয়েছে। বলা হয়েছিল ওষুধের মূল্য পার্থক্য 15% মধ্যে রাখতে হবে। এর ফলে কি হতো, আপনি অতিরিক্ত মুনাফার সুযোগ নেই, আপনি 100 টাকা অথবা 115 টাকা বিক্রি করবেন সর্বনিম্ন ঠিক 100 টাকা 100। এই অল্প সীমানা হওয়ার কারণে তাদের এই টাকাটি অতিরিক্ত প্রফিট করে সেটি বন্টন করা এই আনএথিক্যাল প্র্যাকটিসের সুযোগটাই কম ছিল। তো আমরা আসলে যেটা বুঝতে পারি, এখানে এই প্রশ্নটা আমি একটু বলছি, মেবি at present we are practicing medicine but not practicing values as much as we needed. That's why we the doctor community facing more difficulties. Yeah, Nasir Rizan Khan, ওয়ালাইকুম সালাম। অ্যাবসলিউটলি আপনি খুব একটা জায়গায়, সেজন্য আমার চোখে পড়লো, এটা ঠিক। আসলে আমাদের আসলে এটা বুঝতে পারা দরকার যে আমরা মেডিসিন প্র্যাকটিস করার পাশাপাশি যে কথাটা আপনি বলেছেন, নট প্র্যাকটিসিং ভ্যালুজ অ্যাজ মাচ অ্যাজ নিডেড। অ্যাবসলিউটলি এই বাংলাদেশের সমাজে এই দেশের মানুষ হিসেবে যখন আমি ডাক্তারি করি, আমরা ডাক্তারি করি, তখন যেই মূল্যবোধ এবং যেই নীতি নৈতিকতার মান আমাদের কাছে, আমরা তো কোনোভাবেই এই কথাটা পরিষ্কার বোঝা দরকার যে আমরা চিকিৎসক হচ্ছে আপনারা হিস্টোরিক্যালি, আপনারা এই কথাটা যদি আপনি বোঝার জন্য যে ঐতিহাসিক ভাবে খেয়াল করবেন, মানব জাতির প্রথম দিক থেকে জ্ঞানী মানুষরা ছিলেন চিকিৎসক, অথবা উল্টা করে বলা যায় যাদের চিকিৎসা বিদ্যায় জ্ঞান ছিল তাদেরকে জ্ঞানী মানুষ মনে করা, এবং তারপরে তাদের ধর্মযাজকদের মাধ্যমে জ্ঞান, মানে আমি বলছি যে জ্ঞান ব্যাপারটা ওষুধ বিষয়ক বা চিকিৎসা বিষয়ক জ্ঞানটাকে জ্ঞান মনে করা হবে। এমনকি সমরবিদদের আসলে ওষুধ বিজ্ঞানের জ্ঞান, কারণ থেকে যুদ্ধে মানুষ আহত হতো, তাকে চিকিৎসা করার সামর্থ্য থাকবে। অতএব
চিকিৎসক হচ্ছে সর্বোচ্চ জ্ঞানী মানুষ হবেন, এটা হচ্ছে ঐতিহাসিকভাবে নির্ধারিত বা এক্সপেক্টেড। কিন্তু আমরা যখন এই এক্সপেকটেশনের সঙ্গে মানানসই ভাবে আমাদের নীতি নৈতিকতা এবং মূল্যবোধকে আমরা এক পা রাখতে পারি না, আমরা যখন জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ জ্ঞানী আমার হওয়ার কথা, অবশ্যই এই কথাটা চিকিৎসককে এই বিষয়ে অহংকারী হতে হবে বলবো আমি, অহংকার খারাপ অর্থে বলি না, এখানে ভালো অর্থে বলছি যে চিকিৎসকের মধ্যে এই তাগিদ থাকতে হবে যে আমি আসলে সমাজের সর্বোচ্চ জ্ঞানী, আমার সমাজ সম্পর্কে জ্ঞান থাকবে, অর্থনীতি সম্পর্কে যে কথাগুলো বলছিলাম যে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট হয়, অর্থনীতিবিদ আমি হবো না, কিন্তু অর্থনীতির মূল প্রবণতাগুলো বুঝবো না, তাহলে তো আসলে আমি চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস করতে পারবো না, আমি ওষুধ নির্বাচন করতে পারবো। একটা অ্যান্টিস্টার নির্বাচনের সময় একজন, আমি প্রফেশনে কোনো ইয়ে না, কিন্তু আর্থিকভাবে একটি দুর্বল পেশার মানুষের সঙ্গে আর্থিকভাবে একটি সবল পেশা, সারাদিন জেগে থাকতে হয় খুব সতর্কতার সঙ্গে, অথবা একটু ঢিলাঢালা ভাবে জেগে না থাকলেও চলে, এরকম পেশার উপরে, আয়ের উপরে নির্ভর করে, জীবনযাপনের পদ্ধতির উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করতে হলে পরে আমাদেরকে অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানের প্রতিটি বিষয় সম্পর্কে আসলে স্পষ্ট ধারণা থাকা দরকার। অতএব আমি মনে করি যেটা বলেছেন, আসলে আমাদের যে সামাজিক সম্মান, আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর একটি প্রধান কারণ আমরা আসলে শুধুমাত্র মেডিসিন প্র্যাকটিস করেছি, আমরা আসলে এর সঙ্গে মানানসই ভাবে বাকি জায়গাগুলো আমরা মানে ম্যাচ করে কাজ করতে পারিনি। আপনি একেবারেই ঠিক বলেছেন। নো মেডিসিন নিডেড, এটা অবশ্যই এই কথাটা আমরা বলছি যে হ্যাঁ, বেস্ট লেসন আসলে আমরা মনে করব যে আপনাদের ভবিষ্যৎটা অন্যরকম হবে, এই কথাটি মাথায় নেবে। চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের মূল ধারা হয়ে উঠবে, ওষুধ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ব্যাকবোন হয়ে উঠবে, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় মাথায় নেওয়া জরুরি। এটা নিতে পারলে আপনারা এই আগামী 3-4 বছর পরে পৃথিবী যখন পাল্টে যাবে, তখন আপনারা আসলে নিজেদেরকে সত্যিকারের গ্লোবাল নিড, এই দেশের নিড সবকিছুর সঙ্গে আপনারা নিজেদেরকে ম্যাচ করাতে পারবেন। আপনি আবারও বলেছেন এথিক্স সম্পর্কে আমি দেখতে পাচ্ছি বারবারে। Different way of treating patients which I would not have imagined earlier. May Allah keep you safe. Thank you very much. এক বছরের ক্ষমতা আমরা যখন মোটামুটি 7 মাস হয়, এই স্বল্প সময়ে কিভাবে ছাত্রদেরকে ভবিষ্যতের মূল ভিত্তিগুলো অ্যাড্রেস করতে পারার উপযোগী করতে, সে ব্যাপারে আপনার অভিজ্ঞ মতামত চাচ্ছি স্যার। আচ্ছা, এখানে আমি দেখেন, আমি এটা একটু আসমা আব্বাসি, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। 7 মাসকে আমরা যেভাবে বলি, 7 মাস আসলে বিরাট সময়। খেয়াল করবেন, আমি এতক্ষণ কথা বলেছি 1 ঘন্টা 3 মিনিট হয়েছে বোধহয়। 1 ঘন্টা 3 মিনিটে ফার্মাকোলজির আমি যেটুকু বুঝতে পারি যে মোটামুটি ভাবে মূল ফিচার গুলো, সেটা ক্লিনিক্যাল ট্রায়াল বলেন, ফার্মাকোভিজিলেন্স, ফার্মাকো ইকোনমিক্স, যাবতীয় আসপেক্ট, এমনকি কোভিড এর নতুন ড্রাগ, সেখানে যে কোভিড এর পাশাপাশি অন্যান্য মহামারী, মোটামুটি ভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের অনগোয়িং রিসার্চ, ফিউচার ট্রেন্ড, ইকোনমি, ইমিউনোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, মানে মূল ফার্মাকোলজির কাঠামোতে, এমনকি ইন্ডিভিজুয়ালাইজেশন, মানে টেইলর মেড মেডিসিন, প্রেসিশন অফ মেডিসিন, আমরা মোটামুটি সমস্ত বিষয় সেক্ষেত্রে 1 ঘন্টা কয়েক মিনিটের মধ্যে আলাপ করা গেল। তো এই 7 মাসের মধ্যে আপনারা যেভাবে বলতেছেন, আমি মনে করি আসমা, আপনারা 7 মাস সময়টাকে একটু চিন্তা করেন, এটা দীর্ঘ সময়। এই চিন্তার জায়গায় একটা আসলে পরিবর্তন আনা দরকার। এটা অনেক লম্বা সময় 7 মাস, এবং আসলে ওভারঅল আপনি তো তাকে একটি ওষুধ ধরে ধরে আসলে পড়ানো দরকার নাই। এই ইনফরমেশনের যুগে ইনফরমেশন প্রোভাইড করতে যাওয়া অত জরুরি না, আসলে এটা ওনারা নিজেরাই জেনে নিতে পারবেন। আসলে আমরা যে মনে করছেন যে এই যে আরেকদিন দেখলাম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, উইথ দ্য 40th স্টুডেন্ট গেট অনলি 7 months, not completely 1 year, how can we prepare ourselves for future change? এইটাই বলতে চাচ্ছি। ফিউচার চেঞ্জের জন্য আপনার অনেক বেশি ইনফরমেশন জোগাড় করতে হবে। ফিউচার চেঞ্জের জন্য যেমন আমরা বলি, আপনাদেরকে যদি আজকে এটা এই কথাটা বলি, সবথেকে ভালো একটা সোজা কথা, আজকে যে সামনাসামনি হয়তো আমি জিজ্ঞেস করতাম 14 আর 27 কত হয়, নিশ্চয়ই সবাই বলতে পারতেন 14 আর 27 41। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, আজকে এখন 80 জনের মতো আছেন, আপনাদের কেউ 14 আর 27 গত 10 বছরে কেউ যোগ করেছিলেন? দেখা যাবে একজনও হয়তো করেননি। কিন্তু কেন পারলেন? বিকজ আপনারা যোগ করা শিখেছিলেন। যোগ করা জানেন বিধায় যে কোনো যোগই আসলে করতে পারে। 14 এবং 27 যোগ করলে 41, এই কথাটা যদি ক্লাস 2-3 শেখানো হতো, আজকে সেটা পারতেন না।
অতএব আসলে 7 মাস অনেক কম সময় বলতেছি আমরা, কারণ 7 মাসে অনেক ইনফরমেশন জানতে চান। এই ড্রাগ এমও এক্স ওয়াই জেড এক্স এটা করে, ওয়াই এটা করে, জেড এটা করে, এটা জেনে কি লাভ? এটা একটা কবিতা বা ছড়া, এরকম অনেক কবিতা বা ছড়া আপনারা শিখেছিলেন অতীতে, যেগুলো আলটিমেটলি আপনারা এখন আজকে জিজ্ঞেস করলে আর মনে করতে পারবেন না। তো এই কবিতা আছে যে 7 মাস আপনাদের যে নট কমপ্লিটলি 1 ইয়ার, সেটা অবশ্যই একটা ম্যানেজারের ইস্যু। এটা হয়তো 1 বছরের মধ্যে সবসময় ফাংশনাল টাইম হয়তো 10 মাস পাওয়া যাবে, 7 মাসটা হয়তো একটু কম। কিন্তু আপনারা এটা নিশ্চিত জানেন যে আপনারা আসলে একটি নির্দিষ্ট ওষুধ সম্পর্কে যে বিশদ জানার যে পদ্ধতি, এটাকে বলতেছি আমি ছড়ার মতো জ্ঞান। এই ছড়ার মতো জ্ঞান অর্জনের বদলে যদি আপনারা যে বলতেছি যেটা যোগ বিয়োগ গুণ ভাঙের মতো নিয়ম নীতিগুলো জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেক সময় আপনারা যদি মূল প্রিন্সিপাল গুলো জানার চেষ্টা করেন, সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করবেন কোন নাম্বারে, সেটা তো ইস্যু। কিন্তু আমরা ছড়া শেখার কারণে হয় কি, এক্স এর সঙ্গে ওয়াই তুলনা করতে পারি। এক্স এর অ্যাডভার্স ইফেক্টের তালিকা পড়েন, এক্স এর কন্ট্রাইন্ডিকেশনের তালিকা মুখস্থ করেন, ওয়াই এরটা মুখস্থ করেন। কিন্তু কন্ট্রাইন্ডিকেশন গুলো কিভাবে গড়ে উঠলো এবং এগুলো বিশ্বজুড়ে কোনটা বেশি ঘটে কোনটা কম ঘটে, কাদেরকে দিলে পরে অ্যাবসলিউটলি ঘটনাটা ঘটে যায় এতভাগ ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে এতভাগ, সেটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ তালিকা মুখস্থ করবেন, মূল প্রিন্সিপালটা বুঝতে পারলে আমার ধারণা 7 মাস যথেষ্ট সময় প্রিন্সিপাল বোঝানো যাবে। এই মূল প্রিন্সিপাল এবং এই যে আজকে যে কথাগুলো বললাম সেগুলো আবার সে একই 7 মাসে ফার্মাকোলজি পাঠানো যাবে, এই জন্য ঝামেলা অবশ্যই হয়। কিন্তু এই যে বলছিলাম ফার্মাকোলজিস্ট আমরা আমাদের যদি মনে করি যে আমরা আপনাদেরকে প্যাথোলজি মাইক্রোবায়োলজি আপনারা আপনাদের মতো পড়বেন, আমরা শুধু আপনাদেরকে যেমন আজকে 1 ঘন্টায় ফার্মাকোলজি পড়াচ্ছিলাম, এটা মানুষ মনে করতে পারে কি বললেন। আসলে কি 1 ঘন্টায় ফার্মাকোলজি মোটামুটি ভাবে কতগুলো শাখা আছে এগুলো বলা হয়ে গেল না? ভবিষ্যতে কি হবে সেগুলো বলা গেল না? 1 ঘন্টা এরকম 2-3 ঘন্টা 5 ঘন্টা পড়লে মোটামুটি ফার্মাকোলজি সারা পৃথিবীতে কি ঘটতেছে সবই জানা যাবে। আপনার তো একটি একটি করে ওষুধ জানার জন্য এটা হচ্ছে একটা ইনফরমেশন জানা মাত্র। আপনারা প্যাথোলজি মাইক্রোবায়োলজির পাশাপাশি ফার্মাকোলজি পড়েন, সেটা একটা ঝামেলা বলবেন না? আসলে আপনাদের জন্য সেটা তো একটু চাপ হয়। তবে এই 7 মাসে আমি বলবো যে আমি এটা বলতে চাই না, এগুলো বললে আবার যেহেতু অন রেকর্ড, কিন্তু এটা আমার বিবেচনায় ফার্মাকোলজি এই 7 মাসে এই দুটো সাবজেক্টের পাশাপাশি পড়ালেও আসলে মোটামুটি ভাবে আপনাদের যথেষ্ট ভালো করে নীতিগুলো শিখে ফেলতে পারবেন। যেমন আজকে যে কথাগুলো বলছি, আপনি যদি ভিজিলেন্সটা জানেন, একজন অ্যান্টিবায়োটিক সময় বলেছেন, এটা অ্যান্টিবায়োটিক আমার খুবই প্রিয় বিষয়, এটার অযাচিত ব্যবহার সম্পর্কে আমি অনেক কিছু অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। এটা সবচেয়ে অপব্যবহার করা যে কয়েকটি ওষুধ বাংলাদেশে, তার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রধানতম আসলে। আর সবচেয়ে বড় ধরনের ইম্প্যাক্ট মানে একটি অন্য ওষুধ ব্যবহার সকল ওষুধ ব্যবহারের, যে জন্য আমি জাস্ট এই কথাটা বলে ফিরে আশরাফুল আনাম জিজ্ঞেস করেছেন যে যদি অন্য ওষুধের একটা ব্যবহার অপব্যবহার হয়, যেমন ধরলাম একটি অ্যাজমা ওষুধের অপব্যবহার হচ্ছে, অথবা ধরলাম একটি ব্লাড প্রেশার ওষুধের ব্যবহার হচ্ছে, এই অপব্যবহারের কারণে যদি কোনো ক্ষতি হয়, একসময় ওষুধটি কার্যকারিতা হারিয়ে ফেলবে। ওষুধ কার্যকারিতা যদি হারিয়ে ফেলে তাতে কি ক্ষতি হয়? অ্যাজমা ওষুধের কার্যকারিতা হারালে সেই মানুষটির শরীরে সেই ওষুধটি কাজ করবে না। অতএব ওনাকে আরো একটি শক্তিশালী ওষুধ নিতে হবে, ওষুধের মাত্রা বাড়াতে হবে, তারপরে যে ওষুধ যোগ করতে হবে। এক সময় তিনি কষ্ট পেয়ে পেয়ে হয়তোবা জীবন অবসান করবে বেশ কষ্টের মধ্যে। হাইপারটেনশন চিকিৎসা ফেল করলে পরে, ভুল চিকিৎসা হলে পরে, ভুল ওষুধ ব্যবহার হতে থাকলে পরে ওষুধটি কার্যকারিতা হারাবে, এক সময় ব্লাড প্রেশারটি কন্ট্রোল করা যাবে না, হয়তোবা তার কারণে কোনো দুর্ঘটনা ঘটে ওনার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু খেয়াল করেন এই সকল ক্ষেত্রেই একটি ওষুধের ভুল ব্যবহারের পর ক্ষতিটি কার হচ্ছে? নির্দিষ্টভাবে একজন মানুষের। কোন মানুষের? যে মানুষটি ওষুধটি গ্রহণ করেছেন বা অপব্যবহার করেছেন। তাহলে কেন ওনার মধ্যে হয়? কারণ হচ্ছে এই অপব্যবহারের ফলে যে পরিবর্তনটি হয় সেটি হয় সেই মানুষের শরীরে। যেমন যদি একটি অ্যাজমা ওষুধের অতিরিক্ত ব্যবহার বা ভুল ব্যবহারের কারণে কোনো পরিবর্তন হয় এবং ওষুধটি কার্যকারিতা হারায়, তাহলে ওই মানুষটির শরীরে অর্থাৎ ওনার কোনো জায়গায় রিসেপ্টরে কোনো চেঞ্জের কারণে হয়তো ওষুধটি কার্যকারিতা হয়। হাইপারটেনশনও ওনার আইদার ব্লাড ভেসেল অথবা হার্টের কোনো জায়গায় কোনো রিসেপ্টর অথবা কোনো চ্যানেল, সেখানে কোনো পরিবর্তনের কারণে ওষুধটি কার্যকারিতা হয় এবং এর ফলে যে ক্ষতি সেটি ওই মানুষটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু অ্যান্টিবায়োটিক অপব্যবহারের ফলে এই ক্ষতিটি কিন্তু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিকটি যদি অপব্যবহার করেন একজন মানুষ, ওনার অপব্যবহারের ফলে যে পরিবর্তনটি হয় সেই পরিবর্তনটি কিন্তু ঘটবে গিয়ে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে ওঠে। অন্যান্য ওষুধের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করে মানুষের শরীরে, অ্যান্টিমাইক্রোবিয়ালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করে ব্যাকটেরিয়ার শরীরে।
পরিবর্তনটি হয় ব্যাকটেরিয়ার মধ্যে, সে তার মধ্যে বেঁচে থাকার সামর্থ্য হয় এবং সে সেই সামর্থ্য আবার অন্যান্য ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দেয়। এর ফলে এটি ছড়িয়ে পড়ে। আর অন্যান্য সকল ওষুধের অপব্যবহারের ক্ষতি একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, যিনি এটি অপব্যবহার করলেন। আর অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ক্ষতি যিনি করলেন তার তো হয় ক্ষতি, তার পাশাপাশি তিনি প্রকৃতিতে ছড়িয়ে দেন, তার প্রতিবেশীদেরকে ক্ষতিগ্রস্ত করেন, এবং বর্তমানে গ্লোবালাইজ ভিলেজের মধ্যে উনি আসলে সমস্ত পৃথিবীর মানুষকে যুগগ্রস্ত করেন। সেই কারণেই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আমরা মনে করি অন্য সকল ওষুধের অপব্যবহারের চেয়ে অনেক অনেক বেশি গুণ ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। এই হচ্ছে মোটামুটি ভাবে আমি যেটা বলছিলাম, 7 মাসকে যথেষ্ট সময় ভাবতে অভ্যাস করুন এবং মূল নীতিগুলো জানার চেষ্টা করেন, প্রিন্সিপাল গুলো জানার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আপনার আর কোনো সময়ের অভাব হবে না। সময়ের অভাব হবে না। বিটুইন দ্য লাইন যেটা আমাদের তো খুবই আমরা বলতে চাই সবসময় যে আসলে অনেক কথার মাঝখানে সব তো আর বলে ফেলা হয় না। যেমন আজকে এই যে কথা বলছি এর মধ্যে অনেক জায়গায় বিসিপিএস এর আচ্ছা সে 2006 সালে, থ্যাংক ইউ বায়েজিদ মুস্তাফা, অনেক ধন্যবাদ, আপনি এতদিন মনে রেখেছেন এখনো আমাকে, সেটার জন্য অনেক ধন্যবাদ। মোটামুটি ভাবে আমি তো মনে করছি, দেখেন এই 1 ঘন্টাতে মোটামুটি ফার্মাকোলজি পড়ানো শেষ প্রায়, নাকি? কেউ একটু নিচে বলবেন যে না স্যার আসলে ফার্মাকোলজি প্রিন্সিপালস এন্ড ফিউচার অফ ফার্মাকোলজি এখনো বলা হয়নি কোন ইম্পর্টেন্ট এরিয়া। আসলে মোটামুটি ভাবে এগুলো হচ্ছে মূল এরিয়া, এর বাইরে তেমন কিছু নাই। তবে আসমা যেটা বারবার বলছেন, যেটা আমি মনে করি যে আপনারা একটা প্ল্যান করেন এবং সেখানে আর কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন যেগুলো তারা সেলফ লার্নিং এ যেন ওনাকে হেল্প করে, সেরকম যেন ওনারা নিজেরা শিখে ফেলতে পারে। Fatima is always price, adverse regulation, precision medicine, pharmaceutical promotion, evidence-based clinical trial, all crucial topics are okay. না ও তো আমার ভক্ত, সেই জন্য ফাতেমা আমুর, থ্যাংক ইউ ফাতেমা, আপনি উপস্থিত আছেন এবং এটা ঠিক। আর এটা বলছিলাম যে আমি এখন দেখলাম যে আপনি সবগুলো, আমরা তো আসলে সবই আলাপ করে ফেলছি আসলে, সেই জন্য সময়কে আমার কখনোই মনে হয় না খুব সমস্যা। আর এটা যদি নো মেডিসিন নিডেড, এই কথাটাকে যদি আসলে পিক করে থাকতে পারেন, রিয়েলি এটা একটা বেসিক লার্নিং। আমার অনেক মনে পড়ছে নুসলাম স্যারের এই কথাটা, আমার যে মনে পড়েছে, এটা আল্লাহর রহমত যে ওনার কথা মনে হচ্ছে, ওনার উপরে রহমত হোক। এবং এইটা আমরা অ্যান্টিবায়োটিকের বেলায় সবসময় বলি যে প্রথমেই ফার্স্ট কোয়েশ্চেন, কলমটা থামান, আপনি জিজ্ঞেস করেন ওনার কি ওষুধ দরকার, ওনার কি অ্যান্টিবায়োটিক দরকার। এইভাবে আমরা চিন্তা করি ওনার কি এই অ্যান্টিবায়োটিক দরকার, এই ওনার কি চেয়ে কোনো নিরাপদ অথবা কার্যকর অ্যান্টিবায়োটিক আছে ওনার জন্য। এই প্রশ্নগুলো আমরা বারবার বলি, তার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে ওনার কি ওষুধ দরকার, এরপরে বাকি জিনিসগুলো। সো এই নো মেডিসিনের ব্যাপারটা, আমরা নো মেডিসিন নিডেড, এটা আজকে আলাদাভাবে আপনারা বেশ কয়েকজন পিক করেছেন, দেখে ভালো লাগছে। এটা একটা বেসিক লার্নিং, কিন্তু এটার বেসিক ফ্রেমটা হচ্ছে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করা যে তার কি ওষুধ লাগবে। তো যদি আমার তো মনে হয় যে আমরা অনেক দূর আলাপ করে ফেলছি, এখন আর যদি স্পেসিফিক কোনো ইয়ে না থাকে, অ্যাভেলেবল অ্যাডভাইস, ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা, আছে, থ্যাংক ইউ আসমা। অ্যান্টিবায়োটিক আমি বলে ফেলছি অলরেডি। 7 মাসটা নিয়ে আমি বারবার বলছি যে 7 মাস যথেষ্ট সময়, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, যথেষ্ট ভালো পারবেন কভার করে ফেলতে। ফিউচার চেঞ্জের জন্য আমি বারবার বলছি যে সৈয়দা মুফতি ইসলাম, অবশ্যই আপনারা এই 4th ইয়ারেই নিজেদেরকে রেডি করে ফেলবেন। আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা যখন ডাক্তার হবেন, যেহেতু আপনি 4th ইয়ার স্টুডেন্ট বলছেন, আপনারা যখন ডাক্তার হবেন তখন পৃথিবীতে মেডিকেল সায়েন্স একেবারেই পিক, সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে, ডিসিপ্লিন হিসেবে পৃথিবীতে তখন থাকবে। সো নিজেরা নিশ্চিত থাকেন এরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ বলি আমরাকে, বা যেই ভাষায় বলি না কেন, বিশাল অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য গ্লোবাল স্ফিয়ার। আপনাদের বিশ্ব পরিমণ্ডলে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে, গবেষণায় অংশগ্রহণ, বিভিন্ন সেবায় অংশগ্রহণ, সব রকম ক্ষেত্রে আসলে আপনাদের অপার সম্ভাবনা। আমি বলছি কোভিডোত্তর বিশ্বে চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের মধ্যে আবার ওষুধ বিজ্ঞানের যে অপার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। 7 মাস 6 মাস সময় এই বিষয় আছে, এগুলো আসলে আপনাদেরকে আমার ধারণা যে এটা বেশি বিব্রত হবেন না, এই সবগুলো ওভারকাম করা সম্ভব। আসলে এগুলোকে আপনারা ওভারকাম করতে পারবেন একটু চাইলেই, আমার স্থির বিশ্বাস আছে। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা আসলে করবেন, এবং আপনারা যদি আজকে কথার পরে আপনাদের যদি মনে হয় যে আসলে কোভিডোত্তর পৃথিবীটা আসলে এই বইগুলো দিয়ে আসলে চলবে না, এটা আমি একদম বলে দিচ্ছি,
অধিকাংশ বই নতুন করে লেখা হবে। আপনারা আসলে বইয়ের অথর হয়ে উঠতে পারবেন। অথর বলতে আমি মিন করি অথরিটি হয়ে উঠতে পারেন। অতএব আপনারা সবার জন্য রইল বেস্ট উইশেস যে আপনারা ফার্মাকোলজি বই লিখে ফেলবেন, মেডিসিনের বই লিখে ফেলবেন, এবং এরকম ভাবে আসলে finally I wish I had the lecture 2 years ago, still got lessons for a lifetime. Thank you. ক্লাস আর আমি কোনো ক্লাস নেই, এই যে সুবর্ণ আক্তার কিয়া যেটা বলছে আসলে কোনো ক্লাস না, আমি জাস্ট গল্প করলাম, কতগুলো চিন্তা আপনাদের সামনে তুললাম, এবং অজস্র বিষয় আছে যে চিন্তাগুলো আপনারা যদি করতে থাকেন আপনাদের দেখবেন যে আসলে 2-3-4 বছর পর আপনারা আসলে একটা নতুন বিশ্ব দেখবেন, এবং যে বিশ্বের চিকিৎসা বিজ্ঞান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চিকিৎসক হিসেবে আপনারা হবেন পৃথিবী, এবং বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা হবে পৃথিবীর প্রধানতম পেশা। বিজ্ঞানী হয়ে উঠবে পৃথিবীর প্রধানতম পেশা, চিকিৎসা বিজ্ঞানী আবার সেই বিজ্ঞানীদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা হবেন প্রধান বিজ্ঞানী, এবং চিকিৎসকরা হবেন পৃথিবীর সকল বিষয়ের সেন্টার পয়েন্ট। আপনারা খেয়াল করেছেন সকল ধরনের এই যে এতদিন ধরে যে হিসাব নিকাশ হতো সব অর্থহীন হয়ে গেল। এই জিডিপি জিএনপি যে সমস্ত অর্থনৈতিক প্যারামিটার বিভিন্ন জিনিস হিসাব নিকাশ করা হতো, এই সব কিছু অর্থহীন। লকডাউন বা শাটডাউন করে দিয়ে পৃথিবীতে প্রায় 60 দিন একদম সকল অর্থনৈতিক অ্যাক্টিভিটি বন্ধ করে রাখতে হয়েছে। কেন? একটা ছোট্ট ভাইরাল থ্রেটকে, একটা ভাইরাসের যে থ্রেট সেটাকে হ্যান্ডেল করতে আমরা পারিনি পৃথিবীর সবাই মিলে। অতএব আপনারা হচ্ছেন সেই নতুন তো পৃথিবীতে থাকবেন, যেই পৃথিবী আসলে চিকিৎসকদেরকে সবচেয়ে বেশি সম্মান করবে। চিকিৎসার জন্য আপনাদের সামনে সবাই এসে দাঁড়িয়ে থাকবে, শুধু আপনাদের ওই ইন্টিগ্রিটিতে থাকতে হবে। আপনার সামনে যেহেতু দাঁড়াবে আপনি কখনোই হাত পাতবেন না, আপনি কখনোই কারোর ইয়েতে লাঞ্চ খাবেন না, আপনি গবেষণার বর্তমান গবেষণা অতীতের গবেষণা জানবেন, আপনি গবেষণার মূল প্রবণতাগুলো ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে জানবেন, এবং বইয়ের লেখা না আসে আপনি আসলে একজন চিকিৎসক, বাংলাদেশের চিকিৎসক যেভাবে ডাক্তারি করে যুক্তরাষ্ট্রের চিকিৎসক ওইভাবে করে। আপনার সকালবেলা সামনে বসা রোগীকে, আপনার সামনে বসা একজন গরিব মানুষকে, সামনে বসা একজন বড় লোককে আসলে আপনি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যৌক্তিক কি পরিবর্তন আনতে হবে, বিজ্ঞানসম্মতভাবে সর্বোত্তম কোন ওষুধটি ওই গরিব মানুষটির জন্য উপযুক্ত হবে, সর্বোত্তম কোন ওষুধটি ওই ধনী মানুষটির জন্য উপযুক্ত হবে, এই নির্বাচন বা বিবেচনার জন্য যদি আপনি অর্থনীতি শিখতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়েছেন। আপনি যদি ঝুঁকি যাচাই করতে পারেন, ফার্মাকো ভিজিলেন্সে আপনারা উপসালা যদি এই অনুষ্ঠান শেষ করার এই ক্লাস শেষ হওয়ার পরপরই যদি ভিজি অ্যাক্সেস ক্লিক করেন তাহলে বুঝবেন যে আপনি ভবিষ্যতে ডাক্তার হয়ে উঠতেছেন। অতএব আমার ধারণা যে আমি মোটামুটি সব বিষয়ে আলাপ করে ফেলেছি ইন দ্য মিন টাইম। তারপরেও যদি এখনো তো মোটামুটি আমার মনে হয় যে আপনারা এই জিনিসগুলো যদি একটু নিজেদের মাথায় রাখেন, আমরা আশা করব যে বাংলাদেশ আপনাদের লিডারশিপে, বাংলাদেশের চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা পৃথিবীতে আসলে এই নতুন কোভিডোত্তর পৃথিবীতে অনেক ইমার্জিং টাইগার আমরা অন্য অর্থে বলতাম, এবার আমরা দেখাবো সত্যিকারের ইটস নট ইন ইকোনমিক্স, আমরা ইমার্জ করব একটা নতুন সায়েন্টিস্ট কমিউনিটিকে সামনে নিয়ে লিডারশিপে, আমরা চিকিৎসকদের লিডারশিপে বাংলাদেশ পৃথিবীতে লিড করতে আরম্ভ করবে, এবং আপনারা এই নতুন ভাবনার মধ্য দিয়ে এই দেশের 17 কোটি মানুষকে আসলে একটি যৌক্তিক চিকিৎসা দেওয়ার সামর্থ্য অর্জন করবেন, এবং যৌক্তিক ওষুধ নির্বাচনের সামর্থ্য অর্জন করবেন। তাহলেই আসলে আমি এতক্ষণ যেটুকু বললাম এটুকু আমার মনে করি যে সফল হবে, এবং আপনারা আমার সকল রকম শুভেচ্ছা রইল আপনাদের জন্য, শুভকামনা রইল। কোনো প্রশ্ন অবশ্য যে আমি এইটাতে না, বাট আপনারা যদি থিওরিটিক্যালি অথবা কোনো বিষয় আছে ডিটেল বোঝার জন্য দরকার হয়, যদিও আমি হয়তো একটু রেসপন্ড করতে দেরি হয়, বাট আপনারা ওই এখানে আমাকে যদি কখনো জানতে চান সেগুলো জানতে চাইতে পারেন, যে বিভিন্ন শব্দ যেগুলো আমরা বলেছি সেগুলো। তবে আমি রিকমেন্ড করবো আপনারা clinicaltrial.gov দেখবেন, বিজি অ্যাক্সেস দেখবেন, আপনারা তাহলে পরে অন্তত গবেষণার ট্রেন্ড গুলো বুঝতে পারবেন, এবং ইকোনমিক অ্যানালাইসিসের অনেক পদ্ধতি আছে, সেগুলো এরকম ভাবে আসলে ইকোনমিক অ্যানালাইসিসের অন্যান্য পদ্ধতিগুলো শিখে নেবেন একটু, কারণ এগুলো ছাড়া আসলে আপনারা এই দেশের সাধারণ গরিব মানুষের জাস্টিস করতে পারবেন আপনি যদি আসলে এই যে ইকোনমিক অ্যানালাইসিসের পদ্ধতিগুলো না জানেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যে আমি একটা গল্প করার কথা বলেছিলাম, সে গল্প করেছি, এটা কোনো ক্লাস না। আপনারা ভবিষ্যতে ভালো থাকবেন, আপনারা আমার সুস্বাস্থ্য কামনা করেছেন, ধন্যবাদ সেজন্য, দীর্ঘায়ু কামনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, নিরাপদ থাকুন, ভালো থাকুন, এবং বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষের জন্য ওষুধ বিজ্ঞানের যথাযথ
প্রয়োগের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।